.com এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফুন্নাহার লিপি। প্রিয় দর্শক শ্রোতা, শিক্ষার আলো বিশেষ টক শোতে সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা এবং আমাদের বর্তমান শিক্ষার অবস্থা নিয়ে আলোচনা করে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি আমাদের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু জীবনের প্রতিটি সুখ ও সব কার্যাবলী কর্মের মধ্যেই নিহিত থাকে। এই কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে যুগ যুগ ধরে। কর্মময় মানুষ বেঁচে থাকে মানুষের কর্মের মধ্যে। আমরা যারা মানব জাতি আছি, আমরা কিন্তু একদিন চলে যাই পারে, কিন্তু আমাদের কর্মের যদি ভালো কোনো কাজ আমরা রেখে যাই, তাহলে ওই কর্মের মাধ্যমে আমি বেঁচে থাকি মানুষের হৃদয়ে। কর্মময় মানুষকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে তিনজন কর্মময় অতিথি নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের অতিথিদের সাথে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি হিসাবে থাকছেন মৌলভীবাজারের বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের একজন দক্ষ কর্মঠ প্রধান শিক্ষক জনাব সায়েক আহমদ। আমাদের সাথে আরেকজন আলোচক থাকছেন মৌলভীবাজার কুলাউড়ার পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের বাংলা প্রভাষক জনাব শারমিন আফরোজা শাম্মী। আমাদের সাথে আরেকজন বিশেষ অতিথি আছেন মৌলভীবাজার কুলাউড়া থেকে পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রভাষক আইসিটি জনাব প্রকৌশলী মোহাম্মদ আব্দুল আহাদ। আমি আমার আজকে তিনজন অতিথিকে শিক্ষার আলো .com এ স্বাগতম জানাচ্ছি। স্যার এবং ম্যাম, আপনারা কেমন আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই অনলাইন ভিত্তিক কার্যক্রমে ঘরে বসে যে আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে এবং সবাইকে সুস্বাগতম আমার অন্তরের অন্তঃস্থল থেকে, এবং আপনাকেও ম্যাম অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ। শিক্ষার আলো .com থেকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আমরা আজ কর্মময় তিনজন মানুষ হাজির করেছি। আপনারাও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। স্যার, আমি আমাদের আজকের যেহেতু আমাদের প্রধান যে আরেকজন সিনিয়র অতিথি আছেন, উনি হয়তো আমাদের সংযোগ পাচ্ছেন না, উনি আমাদের সাথে সংযোগ হলে আমরা ওনার সাথে আলাপচারিতা শুরু করব। বর্তমানে আমার সাথে দুজন আলোচক আছেন। আমি প্রথমে যাচ্ছি আমার প্রথম আলোচক। স্যার, আমরা তো জানি গত 17 তারিখ থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে সরকারি নির্দেশ অনুযায়ী। বিদ্যালয়গুলো, কলেজ, মাধ্যমিক কলেজ যারা আছেন, আমাদের প্রাইমারি লেভেলে আমরা যারা আছি, সবাই কিন্তু এখন বাসায় আছি। আমাদের শিক্ষার্থীরাও বাসায় আছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা কিন্তু আমাদের বর্তমান সরকার সংসদ টিভি এবং ঘরে বসে প্রোগ্রামে অনলাইনে পাঠদান চলছে। এছাড়া আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্যমী যে অনেক শিক্ষক আছেন নিজ উদ্যোগে অনলাইন স্কুল প্রতিষ্ঠিত করেছেন। অনলাইনের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের শিক্ষার কথা চিন্তা করে, তাদের সিলেবাসের কথা চিন্তা করে, শিক্ষার ঘাটতির কথা চিন্তা করে নিয়মিত পাঠদান করছে অনলাইন মাধ্যমে। স্যার, আমাদের আজকের যে আমার মৌলভীবাজারের কুলাউড়ার পাইকপাড়া এম এ আহাদ স্যার, আমি আপনার কাছে যাচ্ছি। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মোহাম্মদ আব্দুল আহাদ স্যার, আইসিটি প্রভাষক। জি ম্যাম, শুনতে পাচ্ছি, বলেন। জি শুনতে পাচ্ছি, বলেন। স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন।
আমরা যারা শিক্ষক মন্ডলী আছি, আপনারা যেহেতু কলেজ লেভেলে আছি, অনলাইনের মাধ্যমে যে আমরা ক্লাস নিচ্ছি, অনেক শিক্ষক আছেন অনলাইনে ক্লাস নিতে ভয় পাচ্ছে এখনো। আজকে আমাদের বিদ্যালয় বন্ধ প্রায়, বিদ্যালয় বলেন কলেজ বলেন, প্রায় 8 মাস চলমান। এখনো আমাদের অনেক শিক্ষক অনলাইনে পাঠদান দিতে সক্ষম হচ্ছেন না। আর যারা ক্লাস নিচ্ছেন আমি ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, কারণ ওনারা নিজ উদ্যোগে বা প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের কথা চিন্তা করে ওনারা নিয়মিত ক্লাস নিচ্ছেন। স্যার, আমার প্রশ্ন, অনলাইন পাঠদানে শিক্ষকরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা উত্তরণের কি প্রত্যাশা করেন আপনি, জনাব আহাদ স্যার? জি, খুব সুন্দর প্রশ্ন ম্যাম। তো আমি যেটা মনে করি, আমাদের দেশের দেখেন, আপনি যদি চিন্তা করেন, এই কিছুদিন হলো আমাদের দেশটা তথ্য প্রযুক্তির দিকে একটু অগ্রসর হয়েছে, কিন্তু আপনি যদি আজ থেকে 5-7 বছর আগের কথা চিন্তা করেন, তখন হয়তো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এতটা আপডেটেড ছিল না। তাই আমাদের যারা শিক্ষকগণ আছেন আমাদের দেশের, বিশেষ করে তারা হয়তো এই যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এতটা আপডেটেড না থাকার কারণে যেটা হচ্ছে, তারা স্মার্ট বা অ্যান্ড্রয়েড ফোন এতটা ইউজ করে অভ্যস্ত না, বা তারা তথ্য প্রযুক্তি তে এতটা অগ্রসর না। আর যেটার ফলে তারা অনলাইনে ক্লাস করতে বা অনলাইনে ছাত্রছাত্রীদেরকে পাঠদান দিতে তাদেরকে একটু বিব্রত বোধ হচ্ছেন, যার কারণে সবাই হয়তো মানে অনলাইনে ক্লাস করতে পারছেন না। আর যে আর বা যে পার্সেন্টেজ টিচার বা মোটামুটি ধরেন আপনি 50% টিচাররা অনলাইনে ক্লাস করছেন, তারা হয়তো আপনার অ্যান্ড্রয়েড বা এই তথ্য প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা তাদের ছিল বলে এতটা সম্ভব হচ্ছে, বা আমরা পারছি আমাদের ছাত্রছাত্রীদেরকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে। আমি যেটা মনে করি যে এটা উত্তরণের জন্য যদি বা আমাদের যে টিচাররা আছেন তাদেরকে একটু মোটিভেটেড করা, বা যদি কোনো এই আপনার প্রশিক্ষণের কোনো ব্যবস্থা থাকে আমাদের, হয়তো এটা আমি আমার ব্যক্তিগত বিষয়ে মতামত পেশ করছি, যদি সরকারের বা কোনো এরকম যদি কিছু থাকে, যদি প্রশিক্ষণ দেওয়া হতো যে কিভাবে মানে আমাদের ছাত্রছাত্রীদেরকে এই সময়ে প্যান্ডেমিক সিচুয়েশনে অনলাইনে আমরা বাসায় বসে পাঠদান দিতে পারি, তাহলে হয়তো আমাদের যে টিচাররা একটু মানে বিব্রত বোধ করছেন বা একটু ভয় তাদের ভিতরে কাজ করছে, হয়তো সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম। এবং এটার ফলে তারাও আমাদের মতো আমাদের ছাত্রছাত্রীদেরকে ঠিক মতো অনলাইনে পাঠদান দিতে পারতেন। এটা আমি মনে করি আমার ব্যক্তিগত বিষয় থেকে। ধন্যবাদ স্যার, আপনি ধন্যবাদ যুক্তিসঙ্গত ম্যাম। একটি উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকবেন, পরবর্তীতে আমি আপনার সাথে আবার জি যুক্ত হব। আমি এই পর্যায়ে জি যাচ্ছি ম্যাম। আমাদের শারমিন ম্যাম। শারমিন ম্যাম শুনতে পাচ্ছেন? জি ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ম্যাম, আমরা জানি আমরা নারী, আমি কর্মজীবী নারী, আমি ঘরে থাকি যখন, তখন আমি একজন মা, একজন গৃহিণী হয়ে যাই তখন। তারপর যখন আমি আমার কর্মস্থলে যাই, আমি একজন প্রবাস মানে একটা কর্মজীবী, আমি ওইখানে আমার দায়িত্ব পালন করব, আমি আর যতটুকু আমার দায়িত্ব আছে ইনশাল্লাহ আমরা ওইভাবে আমরা নারীরা সব জায়গায় পারি। এই যে ম্যাম, আমি শুনেছি আপনি অনলাইনে খুব পারদর্শী, বিভিন্ন সময় ক্লাস নিচ্ছেন, এই যে শিক্ষার্থীদের কথা উদ্দেশ্য চিন্তা করে। তো ম্যাম, আপনার কাছে আমার প্রশ্ন, একজন নারী কি না পারি, আপনি কিভাবে সংসার সামলাচ্ছেন, কলেজ সামলাচ্ছেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে নিয়মিত পাঠদান দিচ্ছেন, আপনার অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন, শারমিন আপা। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম, একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা নারী, আমরা সব পারি। আমরা ঘরও সামলাতে পারি, আমরা কর্মস্থলে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। তো আমার মতে আমরা যখন ঘরে কাজ করি, বাহিরে কাজ করি, আমাদের পরিবারের লোকজন যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমাদের এই কাজগুলো করতে খুব একটা বেশি সমস্যার সম্মুখীন হতে হয় না। তো আমি আমার ব্যক্তিগত জীবনে বলি যে আমি বাসায়
আছি বা বাসায় টুকটাক কাজকর্ম করছি, অফিসে কলেজে যাচ্ছি, কলেজে আমার অনলাইনে ক্লাস হচ্ছে, আমি ওখানেও কাজ করছি। তো এখানে আমার পরিবার আমার পাশে আছেন, বিশেষ করে আমার আব্বু। মানে যে কোনো সমস্যায় আব্বু এটা হচ্ছে না, আব্বু একটা সহজ একটা সমাধান দিচ্ছেন, উনি আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। মানে আমি আচ্ছা। আমি ভাবতেছি যে আমার পাশে একজন মানুষ আছেন। তো আমি বলবো যে আমরা নারী, আমরা যখন কাজ করি আমরা দুনো দিকে সামলাতে হয়, এজন্য আমাদের পরিবারকে আমাদের পাশে দাঁড়াতে হবে। আর পাশে অনলাইন ক্লাসে আমরা যেহেতু মাত্র শুরু, আমাদের কলেজটা মাত্র শুরু হয়েছে, তো আপনারা দোয়া করবেন আমাদের শিক্ষার্থীদের জন্য। আমাদের অনলাইন ক্লাসও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো আমরা ইনশাল্লাহ সামনের দিকে আরো এগিয়ে যাব। ধন্যবাদ। ধন্যবাদ শামিল আপা আপনাকে। আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমি পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। এই পর্যায়ে যাচ্ছি আমাদের আহাদ স্যার। স্যার, একাদশ আমাদের যারা নতুন শিক্ষার্থী যারা আমাদের এসএসসি পাশ করে বর্তমানে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছে, স্যার ওই শিক্ষার্থীরা কিন্তু একাদশ শ্রেণীর ক্লাসরুমটি কেমন বা ওই মানে পাঠের সাথে তারা পরিচিতই না। এখন এখন অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে ক্লাস নিচ্ছেন? আপনার কাছে প্রশ্ন স্যার, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠদান কি চলছে? অনলাইনের মাধ্যমে ধন্যবাদ চলছে? ম্যাম, আমি খুব সুন্দর স্যার স্যার আমি একটু আপনাকে আমি একটু থামাচ্ছি। আমাদের অতিথি আমাদের সাথে যুক্ত আছেন মৌলভীবাজারের বিটিআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সায়েক আহমদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আপনি কি আসসালাম, আমাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি ভালো হ্যাঁ, আপনার আছেন? কথা শুনতে। হ্যাঁ, জি ধন্যবাদ জি স্যার, ভালো আছে, আমার ধন্যবাদ। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আপনাকে আমাদের শিক্ষার আলো.com প্রোগ্রামের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। স্যার আপনি একটু শুনেন, আমি একটি প্রশ্ন করেছিলাম আমাদের আহাদ স্যারকে, আমি স্যার থেকে উত্তরটি নিয়ে নিচ্ছি। জি আহাদ স্যার বলেন। হ্যালো আহাদ স্যার, আপনার কথা শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি না। হ্যাঁ, এখন শুনতে জি পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, জি হ্যাঁ, বলেন। তো আমি তো অলরেডি বলে দিয়েছি যে আমাদের কলেজটা সদ্য প্রস্তাবিত, এইবারেই আমাদের প্রথম যাত্রা শুরু। তো আমাদের তো এইবারে যেহেতু নতুন কলেজ, তো আমরা এইবার প্রথম একাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি করেছি। তো আমাদের তো ভর্তি করার পরে যখন আমাদের সরকার কর্তৃক নির্দেশনা আসলো অনলাইনে ছাত্রছাত্রীদেরকে পাঠদান দিতে হবে, তার পরপরই আমরা কিন্তু সরকারের আদেশ মোতাবেক আমরা অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছি। গত 4 তারিখ থেকে আমরা অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছি। আমরা ঠিকমতো আমাদের ছাত্রছাত্রীদেরকে অনলাইনে পাঠদান দিচ্ছি, রেগুলার আমাদের রুটিন মাফিক আমরা ক্লাস করে যাচ্ছি ইনশাল্লাহ। স্যার ধন্যবাদ। ক্লাস এখন আমার আরেকটি ধন্যবাদ প্রশ্ন ম্যাম। আপনার কাছে। জি স্যার, আরেকটি প্রশ্ন স্যার, যেমন জি শিক্ষার্থীদের বলেন। যারা কলেজ লেভেলের যে আমাদের শিক্ষার্থীরা ওরা কিন্তু বড়, জি ওদের জি কিন্তু আমরা দেখে থাকি প্রত্যেকটি শিক্ষার্থীর হাতে একটা করে স্মার্টফোন জি জি থাকে। স্যার আমার প্রশ্ন, শিক্ষার্থীরা ফোনের প্রপার ইউজ যাতে করে সেক্ষেত্রে কি ভূমিকা রাখছেন, আর এক্ষেত্রে অভিভাবকদের কতটুকু সচেতন হওয়া প্রয়োজন? আচ্ছা স্যার কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে, জি বলেন এ- স্যার। জি, আমরা ক্লাস শুরু করার আগ থেকেই আমাদের প্রতিটা স্টুডেন্টদেরকে আমরা বাসায় ফোন করে ওদের গার্জিয়ানকে এবং ইন্ডিভিজুয়ালি আমরা প্রতিটা স্টুডেন্টকে ফোনে আমরা বলে দিয়েছি যে আমরা কিভাবে অনলাইনে ক্লাস নিব বা কি কি মেটেরিয়াল ইউজ করতে হবে। তো বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই আপনার এই যে স্মার্টফোন ইউজ করে, কিন্তু এইটা তো কিছু কিছু স্টুডেন্ট আছে যেমন গ্রামীণ, মাঝে মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের হয়তো অ্যান্ড্রয়েড ফোন নেই, যার কারণে একটু সমস্যা হচ্ছে। কিন্তু মাশাল্লাহ আমাদের 70% বা 80% স্টুডেন্টরা আমাদের ক্লাসগুলো ঠিকমতো পাঠদান করতে পারছে অনলাইনে। আমরা প্রতিদিনের ক্লাসগুলো আমরা ভিডিও করে রেকর্ড করে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের কলেজের নামে,
ওইখানে আমরা আপলোড করে দেই প্রতিদিনের ক্লাসগুলা। ওইখান থেকে আমাদের স্টুডেন্টরা ক্লাসগুলা ভালো মতো বুঝে নেয়। এছাড়াও আমরা ওদেরকে অলরেডি বলে দিয়েছি, যদি ওদের বুঝতে কোনো প্রবলেম ফেস করতে হয় তাহলে ওরা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবে, তাহলে আমরা ঠিকমতো ওদেরকে আবারও বুঝিয়ে দিব সবগুলা। তাও আমাদের কিছু কিছু স্টুডেন্টরা আছে মাঝে মধ্যে আমাদের সাথে ক্লাসের বাইরেও ওনারা পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করে। সেইখানে আমরা ইনশাল্লাহ ওদেরকে আমি সহ আমার যারা কলিগ আছে সবাই অনেক যত্নশীল ভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে পার্সোনালি আমরা ক্লাসগুলো আবার বুঝিয়ে দিই ইনশাল্লাহ। এতে আমাদের অনেক ফিডব্যাকও আসছে, আর আমাদের গার্জিয়ান যারা আছে তারাও অনেক সচেতন, আর তাদেরকে আমরা অনেক উৎসাহ দিচ্ছি যাতে আমাদের ক্লাসগুলা রেগুলারলি হয়, আর আমাদের ছাত্রছাত্রীরাও এই ক্লাস থেকে কিছু শিখে ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারে এবং ভালো একটি ফলাফল আমাদেরকে উপহার দিতে পারে। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি সুন্দর উত্তর দিয়েছেন। আপনি আমাদের সঙ্গেই থাকেন, আমি পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। আমি এখন যাচ্ছি আমাদের একজন সিনিয়র স্যার, আমাদের মৌলভীবাজারের বিটিআর আই উচ্চ বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক জনাব শায়েখ আহমদ স্যার। স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। স্যার, আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে হচ্ছে আপনার ক্যামেরাটা একটু কি ইয়ে করতে হবে, পুরো সাইডটা কালো হয়েছে। স্যার, আপনার উদ্দেশ্যে বলছি, স্যার বিগত 17 মার্চ থেকে প্রাথমিক আমাদের যে সরকার নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। শিক্ষণ ঘাটতি পূরণের লক্ষ্যে বর্তমান সরকার সংসদ টিভিতে এবং ঘরে বসে বেতারের যে আমাদের ক্লাসগুলো হচ্ছে স্যার, তারই আলোকে বাংলাদেশের বিভিন্ন জেলায় অনলাইনের মাধ্যমে ক্লাস পাঠদান চলমান। স্যার, আমার প্রশ্ন, আপনার কলেজ হাই স্কুলে আপনার প্রতিষ্ঠানে আপনি কবে থেকে অনলাইন পাঠদান শুরু করেছেন, আর কখন শুরু করলেন, আর কিভাবে শুরু করেছেন? আপনার শিক্ষক মন্ডলী আছে ওনাদেরকে কি ওনারা নিজ উদ্যোগে ক্লাস নিচ্ছেন, না আপনি ওনাদেরকে ওইরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন? স্যার। আচ্ছা, ধন্যবাদ। আমরা যখন 17 মার্চ যখন বন্ধ হয়ে গেল, জি, আমরা কিন্তু তখন প্রথমে আমরা শুরু করেছি। আচ্ছা, একটু সাউন্ডে বোধহয় একটু ইকো হচ্ছে। আচ্ছা, জি স্যার বলেন, আমি শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমরা মার্চ মাসে শুরু করেছিলাম। এটা হচ্ছে যে লার্নিং বি, আমরা একটা ওই ফেসবুকে একটা পেজ খুলেছিলাম লার্নিং বিতে আমরা ক্লাস কোর্স করেছি। লার্নিং বিতে ক্লাস আমরা যখন প্রথম শুরু করি, এরপর এটা আমরা মৌলভীবাজার জেলা অনলাইন স্কুল হিসাবে এটা চালু করি। এরপর আমরা সিলেট বিভাগ অনলাইন স্কুলের সাথে সম্পৃক্ত হই। এরপর আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম যেটা সারা দেশে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা উপজেলা পর্যায়ে গত জুন মাসে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে নিয়ে একটা সভা করেছিলাম। এর প্রেক্ষিতে 1 জুলাই হতে আমরা মৌলভীবাজার জেলাতে যে কেবল নেটওয়ার্ক আছে, মৌলভীবাজার কেবল সিস্টেম, সেটাই আমরা আমাদের শ্রীমঙ্গল উপজেলার যে ক্লাস, আমাদের পুরো 31টা প্রতিষ্ঠান আছে, 31টা প্রতিষ্ঠানকে নিয়ে আমরা একটা স্কুল করেছিলাম, অনলাইন স্কুল শ্রীমঙ্গল। এবং এই ক্লাসসমূহ আমরা প্রতিদিন 6টা ক্লাস, প্রাইমারি এবং হাই স্কুল মিলে প্রতিদিন 6টা ক্লাস আমরা এই চ্যানেল টিভিতে আমরা সম্প্রচার করে আসতেছি। এখনো চলছে, সন্ধ্যার পর সেই ক্লাসসমূহ সম্প্রচার হয়। এবং সারা জেলায় আমাদের, যদিও আমরা শ্রীমঙ্গল উপজেলা থেকে করছি ক্লাসগুলা, কিন্তু পুরো জেলাতে আমাদের যে 7টা উপজেলা আছে, সেই 7টা উপজেলা সবাই আমাদের যে ডিশ টিভিতে বসে সবাই ছাত্রছাত্রীরা এই ক্লাসসমূহ দেখতে পাচ্ছে। এরপর আমরা আগস্ট মাস থেকে চালু করছি, প্রায় সব স্কুলেই অনলাইন স্কুল ক্লাস হয়। আমরা কয়েকটা পর্বে এই ক্লাসগুলা আমাদের চলছে। যেমন সংসদ টিভির ক্লাস, সংসদ টিভির শেষে হয় অনলাইন স্কুল শ্রীমঙ্গলের ক্লাস সমূহ, এবং সেটা আবার সন্ধ্যার পর ডিশ টিভিতে দেখা যায়। অনেকে হয়তো এমবি পায় না, নেট পায় না, কানেকশন পায় না,
এদের জন্য ঘরে ঘরে চলে গেছে ডিশ টিভি, সেটাই তারা দেখছে। আর বাকি যে ক্লাসগুলো যেগুলো আমাদের ওই ধারাবাহিকতা বজায় রাখার জন্য যেগুলো গ্যাপ পড়ে যায়, সেগুলো আমাদের ভিতরে অনলাইন স্কুলে আমরা সেগুলো মানে চলছে ক্লাসগুলো। আচ্ছা স্যার, ধন্যবাদ। আমরা যেহেতু আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আপনার কিন্তু স্যার অনেক দায়িত্ব। জি জি জি। আপনি যেভাবে নির্দেশনা দিবেন, আপনার বাহিনী, আপনার যে শিক্ষক মন্ডলী আছে সবাই ইনশাল্লাহ ওইভাবেই করবে। আর আমরা আশা করি আপনি সুস্থ থাকবেন এই করোনাকালীন সময়, আরো যেন ভালো কাজ করতে পারেন জাতির জন্য। স্যার আপনি আমাদের সঙ্গেই থাকবেন, ধন্যবাদ। আমি যুক্ত হচ্ছি শারমিন আপার কাছে। শারমিন আপা, শারমিন আপা, আমরা তো জানি অনলাইন পাঠদানে যে গতিশীল, শিক্ষকদের কোনো প্রশিক্ষণ, অনেকের প্রশিক্ষণ ছাড়াই আমরা নিজেরা ক্লাস নিচ্ছি। শারমিন ম্যাম, এখন আমরা যারা শিক্ষক মন্ডলী আছি অনেকে, আমি আবারও বলছি, আমরা অনেকে নিজ উদ্যোগে ক্লাস নিচ্ছি। এখন আমার প্রশ্ন, অনলাইন পাঠদান গতিশীল করতে শিক্ষকদের কোনো প্রশিক্ষণ প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? শারমিন আপা। ধন্যবাদ ম্যাম। আসলে আমাদের আহাদ স্যার আগেই বলেছেন, যারা আমাদের শিক্ষক মন্ডলীরা কিন্তু অনেকে স্মার্টফোন চালাতে খুব বেশি দক্ষ নয়। আমাদের অনেক সমস্যা হচ্ছে, হয়তো ক্লাস যেগুলো যখন আমরা রেকর্ড করি বা এডিটিং করি কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো আমার মতামত যদি জানতে চান তাহলে হচ্ছে যে একটা প্রশিক্ষণ যদি হয় তাহলে যারা দক্ষ নয় তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। এবং আমরা এই অনলাইন ক্লাসটা, আমরা যে অনলাইন ক্লাসটা শুরু করেছি এই করোনাকালীন সময়ে, এই অনলাইন ক্লাসটা চালিয়ে নিতে আমাদের সুবিধা হবে। তো অবশ্যই একটা প্রশিক্ষণের দরকার আমাদের শিক্ষকদের জন্য, যারা এই স্মার্টফোন চালাতে অভ্যস্ত নয় তাদের জন্য খুবই উপকারী হবে প্রশিক্ষণ ব্যবস্থা। তাহলে আপনি মনে করছেন যে আমাদের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, মানে সরকার কর্তৃক যদি আমাদের শিক্ষকদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করে, তাহলে আমাদের যে সব শিক্ষক মন্ডলী এখনো পিছিয়ে আছে অনলাইন থেকে, তাহলে উনারাও ইনশাল্লাহ শিক্ষার্থীদের চিন্তা করে অবশ্যই ক্লাস নেবেন। কি? জি জি ম্যাম, জি ম্যাম, শারমিন আপা। জি ধন্যবাদ জি শারমিন ম্যাম, ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এই পর্যায়ে আমি যাচ্ছি আহাদ স্যার। স্যার আপনি তো আইসিটির প্রভাষক। স্যার আমরা জানি জি ম্যাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার সরকার কর্তৃক একজন বা দুইজন শিক্ষকগণকে ট্রেনিং দিয়ে থাকে। এখন আমাদের দেশ যদি বিভিন্ন দেশের সাথে বা অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে যায়, আমাদের সরকারের যে উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবে, তাহলে প্রথমে আমার কিন্তু করতে হবে কি, আমাদের শিক্ষা খাত, মানে শিক্ষা জাতিটাকে প্রথমে ডেভেলপ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রশ্ন, একজন দুইজন প্রতিটা প্রতিষ্ঠানে যদি একজন বা দুইজন আইসিটি শিক্ষক থাকেন, তাহলে কি দেশ উন্নয়ন করা যাবে? আচ্ছা। জি ম্যাম, সুন্দর প্রশ্ন করেছেন। তো আমাদের দেশের কথা যদি চিন্তা করেন, আমি আগেই বলেছি, উন্নত বিশ্বের দিকে তাকালে তাদের মতো হয়তো আমরা এতটা তথ্য প্রযুক্তিতে আপডেটেড না। না হলেও এই কয়েক বছরের মধ্যে আমরা আমাদের দেশটাকে তথ্য প্রযুক্তির দিক দিয়ে চিন্তা করলে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন আমাদের সরকারের এই পরিচালনার জন্য এটা সম্ভব হয়েছে। তো আমি মনে করি যদি প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, তো আপনি এটা চিন্তা করেন যদি বড় প্রতিষ্ঠান হয় তাহলে আপনি যদি একজন দুইজন বা তিনজনে বা এরকম একাধিক আইসিটি বা প্রভাষক যদি নিয়োগ থাকে, তাহলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। আর যেখানে যেই প্রতিষ্ঠানগুলাতে হয়তো ছোট প্রতিষ্ঠান আছে, সেইগুলাতে হয়তো যদি আপনি একজন আইসিটি প্রভাষক বা শিক্ষক বলেন, ওনাদের দ্বারা যদি কাভার হয়ে যায় তাহলেও সমস্যা নেই। ওনারাও যদি কাভার করে নিতে পারেন তাহলেও আমাদের প্রতিষ্ঠানগুলা এগিয়ে যাবে। তবে সেইটা হচ্ছে আমাদের টিচারদের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে, তারা কিভাবে তাদের স্টুডেন্টদেরকে পাঠদান দিচ্ছে বা তারা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কতটা জানতে পারছে বা তারা কতটুকু এক্সপার্ট বা তারা কি আদৌ আইসিটি এক্সপার্ট কিনা, বা তারা যদি আপনি আমাদের দেশ সহ বা বাইরের উন্নত
ওয়েস্টার্ন কান্ট্রির কথাগুলা চিন্তা করেন, ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই দেশগুলাতে আপনার তথ্য প্রযুক্তিতে ওই দেশের স্টুডেন্ট গুলা কতটা এগিয়ে নিয়ে গেছে, সেইগুলা যদি তারা ফলো আপ করতে পারে, আর সেইগুলা যদি আমাদের দেশে আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে মানে তারা কাজে লাগাতে পারে, তাহলে আমি হয়তো মনে করি আমাদের দেশের ছাত্রছাত্রীরাও একদিন বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রির ছাত্রছাত্রীদের মতো অনেকটা এগিয়ে যাবে। এবং এটা শুধু সম্ভব হবে তথ্য প্রযুক্তি যদি এগিয়ে যায়, আর আমাদের শিক্ষকরা যদি তাদের মেধা বিকাশটা আমাদের ছাত্রছাত্রীদের উপর কাজে লাগান, তাহলেই সম্ভব হবে ম্যাম, আমি যেটা মনে করি। আশা ধন্যবাদ করি ম্যাম। আচ্ছা আপনার আপনার মনের চিন্তা, আপনার যে কথা, এটা বাস্তবায়ক হোক, আমি সে আশা করছি। আচ্ছা আপনাকে জি, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমি ধন্যবাদ ম্যাম। পরবর্তীতে আবার আসবো আপনার সাথে। এই পর্যায়ে জি, আমি ধন্যবাদ যাচ্ছি ম্যাম। আমাদের জনাব শায়েখ আহমদ স্যারের কাছে। স্যার, স্যার আপনি শুনতে পাচ্ছেন? আমার বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার, জি জি, প্রধান শিক্ষক আমি স্যার, শুনতে পাচ্ছি। আপনি যেহেতু আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে একদম, আমি বলবো একদম সিনিয়র মুরব্বী স্যার, আপনার কাছ থেকে আমাদের আজকে অনেক কিছু জানার আছে। স্যার আপনাকে আমরা দেখেছি যে এই যে অনলাইনে আমরা যারা ক্লাস নিচ্ছেন, সরকার কর্তৃক ক্লাস চলমান আছে, এখন শিক্ষার্থীরা স্যার কতটুকু দেখছেন, আর শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষক মন্ডলী বা আপনার প্রতিষ্ঠানের আপনারা কিভাবে যোগাযোগ করছেন? আমার প্রশ্ন স্যার, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে আপনাদের যোগাযোগ কতটুকু, এবং অনলাইন ক্লাস সম্পর্কে সামাজিক সচেতনতা কতটুকু গড়ে তুলেছে? ধন্যবাদ আপনাকে। আসলে বাস্তবতার আলোকে দেখা যাচ্ছে যে 30 থেকে 40% শিক্ষার্থী অনলাইন ক্লাসে সংযুক্ত থাকছে। আমরা অনলাইনের পাশাপাশি কিছু ভিজিটেও ব্যবস্থা করেছি, এবং দেখা যাচ্ছে প্রায় অভিভাবক অভিযোগ করেন যে ছাত্রছাত্রীরা তারা অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন নিয়ে যাচ্ছে, কিন্তু অনলাইন ক্লাসে তারা অনেক সময় এড হচ্ছে না, তারা ওই স্মার্টফোনে অন্য কিছুর সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা তাদের রয়েছে। এবং ক্লাস সমূহ যে হোমওয়ার্ক দেওয়া হয়, সেই হোমওয়ার্কটুকু তারা করার জন্য সচেষ্ট থাকে না। আমরা যতটুকু পারি, কারণ করোনাকালীন সময়ে ভিজিট করা সম্ভব না, আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠান কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, আমরা সারা বছরই ভিজিট করে থাকি, হোম ভিজিট করে থাকি। হোম ভিজিটের মাধ্যমে আমরা আমাদের ফলাফলটা অনেক মানে উপরে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম ইতিপূর্বে। তো আমরা বর্তমান সময়ে দেখছি যে ছাত্রছাত্রীদেরকে 100% অনলাইনে আনা অসম্ভব ব্যাপার, কারণ অনেক ধরনের সমস্যা আছে। ভিজিটে গিয়ে দেখা যায় যে কারো টিভি নাই, কারো মানে ইন্টারনেট কানেকশন নাই, কারো কারেন্টের সমস্যা আছে, কোথাও নেটওয়ার্কের সমস্যা আছে। কাজেই আমাদের বাংলাদেশ সরকার অবশ্য এদিকে অনেক দূর অগ্রসর হয়েছেন। অল্প সময়ের মধ্যে সরকার গ্রামে গঞ্জে মানে ডিজিটাল যে ইয়েটা সুবিধাটা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন, কিন্তু এখনো অনেক অসুবিধা রয়ে গেছে। এই কারণে শিক্ষার্থীরা যদি আমাদের 100% যদি ক্লাসে সম্পৃক্ত হইতো, তাহলে কিন্তু আমরা অনেক অনেক দূর আমরা অগ্রসর হতে পারতাম, কিন্তু এদেরকে 100% সম্পৃক্ত করা যাচ্ছে না। আমি গত সেপ্টেম্বর মাসে আমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটা চিঠি দিয়েছিলাম ওপেন বুক এক্সামিনেশন বিষয়ে। তো সেখানে উনি আমাকে সম্পৃক্ত করেছিলেন যে নীতি নির্ধারকদের মিটিং এ গত 30 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর 2 দিনের মিটিং এ সম্পৃক্ত হয়েছিলাম। ওইখানে আমি তুলে ধরেছিলাম যে আমাদের তো 70% স্টুডেন্ট সারা দেশে রয়ে গেছে নেটওয়ার্কের বাইরে, তারা অনলাইন ক্লাসে কোনো না কোনো ভাবে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমন এমবির অনেক মূল্য, অনেকে হয়তো ক্লাস দেখতে পাচ্ছে না, কাজেই তারা এমবি দিয়ে ক্লাসটা ডাউনলোড করতে অনেক মানে টাকা পয়সার ব্যাপার হয়। আমরা যদিও মৌলভীবাজার জেলায় আমরা শ্রীমঙ্গল উপজেলার উদ্যোগে আমরা স্থানীয় কেবল টিভিতে ক্লাসগুলো দিতে সক্ষম হয়েছি, এটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ 250 থেকে 300 টাকার মাধ্যমে তারা বড় পর্দায় এই টিভিতে তারা এই ক্লাস সমূহ দেখতে সক্ষম হচ্ছে, কিন্তু সব উপজেলা সব জেলায় এটা সম্ভব না। এই কারণে সরকার যদি আধুনিক প্রযুক্তি, যেমন সারা দেশে সরকার কিন্তু প্রতিটা স্কুল কলেজে
তারা সরবরাহ করেছেন। আধুনিক প্রযুক্তি, কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, প্রজেক্টর সবকিছু দিয়েছেন, কিন্তু শিক্ষার্থীরা তো সেই সুযোগ পাচ্ছে না। তো যদি সরকার যদি শিক্ষার্থীদেরকে, বিশ্ববিদ্যালয়ে যেটা করা হচ্ছে যে ওই সহজ শর্তের ভিত্তিতে ব্যাংক ঋণের মাধ্যমে তাদেরকে স্মার্টফোন কেনার একটা সুবিধা দেওয়া হচ্ছে। এখন আমাদের যদি অনলাইন ক্লাসে তাদেরকে সম্পৃক্ত করতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে এই যে আধুনিক প্রযুক্তির সাথে তাদেরকে ইয়ে করে দিতে হবে। আবার অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না, অনেকে দেখা যায় যে বাইরে গিয়ে, পুকুর পাড়ে গিয়ে, মাঠে গিয়ে, গাছের উপরে উঠে অনেক সময় তারা নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করে। চেষ্টা করে। দুঃখিত, আমাদের স্যার হয়তো নেটের সমস্যার কারণে সংযোগ বিচ্ছিন্ন করেছেন। আমরা স্যার আবার আসলে আমরা স্যারের আবার উত্তরটা আমরা আবার জেনে নিব। এই পর্যায়ে যাচ্ছি আমি আহাদ স্যারের কাছে। আহাদ স্যার, শুনতে পাচ্ছেন? আহাদ স্যার শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি স্যার জি, শুনতে আমাদের পাচ্ছি, বলেন। আমাদের সায়েক স্যার হয়তো নেটের প্রবলেমের কারণে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন। স্যার আপনার কাছে আমার এখন প্রশ্ন, শিক্ষকতার পাশাপাশি একজন অভিভাবক আপনি, আমরা যারা শিক্ষক মন্ডলী আছি, আমাদেরও তো সংসার আছে, আমাদেরও সন্তান আছে, আমাদের সন্তানরা কিন্তু শিক্ষার্থী, অন্য শিক্ষকের শিক্ষার্থী। এখন আমার প্রশ্ন, স্যার শিক্ষকতার পাশাপাশি একজন অভিভাবক হিসেবে এই ব্যবস্থা কতটুকু আপনার সন্তানের জন্য পজিটিভ মনে করে, অনলাইনের ক্লাসগুলো? আচ্ছা। ধন্যবাদ ম্যাম। খুব জি 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 জি, খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। তো যেটা আমি বলছি, দেখেন, এই সিচুয়েশনের জন্য আমাদেরকে এই অনলাইনের ক্লাসগুলা বেছে নিতে হয়েছে, আদারওয়াইজ আমাদের কিন্তু এটার প্রয়োজন ছিল না। আর এটা কিন্তু আমাদের সরকার বা গভর্নমেন্ট যেই সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইন ভিত্তিক যেই ক্লাসগুলা, এটাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক মানে ধন্যবাদ জানাই আমাদের সরকারকে। এটা কিন্তু অনেক একটা বড় পদক্ষেপ। এইটা ছাড়া হয়তো আমাদের এইভাবে ক্লাস নেওয়া সম্ভব হতো না। আর এইটা যদি দেখেন, আমরা যদি এতগুলা মাস যদি আমরা আমাদের ছাত্রছাত্রীরা যদি বই থেকে বিচ্ছিন্ন থাকতো, তাহলে তারা হয়তো বই থেকে অনেকটা পিছিয়ে পড়তো। আর এই অনলাইন ভিত্তিক ক্লাসের কথা চিন্তা পাঠদানের জন্য হয়তো তারা বইয়ের সাথে কানেক্টেড আছে কিছুটা হলে। হয়তো আমরা অফলাইনে ক্লাস করলে যতটা হয়তো কানেক্টেড থাকার কথা ছিল, হয়তো অনলাইনে অতটা সম্ভব হবে না। তারপরেও কিছুটা হলেও তারা কানেক্টেড থাকবে। এইটা এই এইটার জন্য আমাদের সরকারের এই পদক্ষেপটাকে আমি সাধুবাদ জানাই। আর আমি মনে করি যতদিন পর্যন্ত আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনটা আছে, ততদিন হয়তো আমাদেরকে এই অনলাইনে ক্লাস আহ, নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কথা যদি চিন্তা করেন, বা আমাদের সন্তানদের কথা, বা আমাদের ছাত্রছাত্রীদের কথা চিন্তা করলে, আহ, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করলে, এইভাবে ক্লাস নেওয়াটা আমি মনে করি অনেক ভালো একটা পদক্ষেপ। আর এইভাবে ক্লাস নিলে হয়তো আমাদের হয়তো কোনো প্রবলেম বা বড় ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। তাই আমি মনে করি এইটা আমাদের জন্য অনেক ভালো একটা সিদ্ধান্ত, এই অনলাইনে পাঠদান নেওয়া। যদিও আমরা একটু আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে, বা আমাদের ছাত্রছাত্রীদেরকেও একটু প্রবলেম ফেস করতে হবে, তারপরও আমি বলবো এই প্যান্ডেমিক সিচুয়েশনের কথা চিন্তা করলে আমাদের এইভাবে ক্লাস নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আমার পক্ষ থেকে আমাদের সরকারের এই সিদ্ধান্তকে, বা আমাদের শিক্ষামন্ত্রী যিনি আছেন, ওনার এই সিদ্ধান্তকে আন্তরিক মুবারকবাদ জানাই। ধন্যবাদ ম্যাম। আচ্ছা জি, আচ্ছা ধন্যবাদ, আপনি সুন্দর জবাব দিয়েছেন। সত্যি সত্যি, যদি আমাদের এই করোনা কালীন সময়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, আমরা সবাই জানি, প্রিয় দর্শক শ্রোতা আমরাও জানি, এই যে অনলাইনে পাঠদান যদি চলমান না থাকতো, আমাদের শিক্ষার্থীরা কিন্তু একদম পিছিয়ে যেত। এখন অনলাইনে পাঠদানের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা বইয়ের সাথে যোগাযোগ থাকছে, ওরা অনলাইনে কিন্তু
ক্লাস করছে, যদি অনলাইনে ক্লাস নাই করে শিক্ষকদের ক্লাসের বাড়ি কাজগুলি ওরা কিভাবে পাঠাচ্ছে? আমাদের শিক্ষার্থীরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখছেন অনলাইনে। আমাদের সরকার কর্তৃক যে আমাদের সংসদ টিভিতে ক্লাস, সরকারের যে মহৎ উদ্যোগ, আমি সরকার, আমাদের বর্তমান সরকারকে আমি সাধুবাদ জানাচ্ছি, সেলুট জানাচ্ছি। কারণ অনলাইনের যদি সংসদ টিভিতে আমাদের ক্লাস প্রচার না হতো, তাহলে কিন্তু অন্য অন্য অনলাইন স্কুলগুলো চালু হতো না। তাই সে আমাদের সরকার, আমরা সবাই জানি আমাদের সরকার আমাদের শিক্ষা বান্ধব সরকার। আমাদের শিক্ষা বান্ধব সরকার আমাদের শিক্ষার্থীর কথা চিন্তা করে, আমাদের শিক্ষার্থীদের লেখাপড়ার ঘাটতি চিন্তা করে উনি সংসদ টিভিতে প্রথম আমাদের অনলাইন ক্লাস চালু করেছেন। তাই আমাদের শিক্ষার্থীরা এখন সিলেবাসের সাথে যুক্ত, পাঠ্য বইয়ের সাথে যুক্ত আছে। তো আমি আবারও আমাদের সরকারকে সেলুট জানাচ্ছি। স্যার, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে আমি আবার যাচ্ছি আমাদের জনাব সায়েক আহমেদ আপনাকেও স্যারের কাছে। ধন্যবাদ ম্যাম। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাম। স্যার, আমাদের প্রধান শিক্ষক স্যার জনাব সায়েক আহমদ স্যার, স্যার আপনার নেটের কারণে আপনি তখন বিচ্ছিন্ন হয়েছিলেন, আপনার পুরো উত্তরটা আমরা শুনতে পাই নাই। স্যার, আমি আপনাকে আবারও বলছি আপনি এর উত্তরটা আপনি শেষ করবেন। আর আপনাকে আমি আরেকটা প্রশ্ন রাখছি আপনার কাছে। আরেকটি প্রশ্ন হলো স্যার, সরকার আর কি কি করলে আমাদের বর্তমান সরকার, আমরা জানি আমাদের সরকার শিক্ষা বান্ধব সরকার, আমাদের শিক্ষা বান্ধব সরকার আর কি কি করলে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অংশগ্রহণমূলক অনলাইন শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে বলে আপনি মনে করেন? জনাব সায়েক আহমেদ স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে এতক্ষণ ওই নেটের সমস্যা হচ্ছিল, সাউন্ডটা ইকো হচ্ছিল, অনেক পুরোপুরি বোঝা যাচ্ছিল না, এটা একটা সমস্যা। যেমন আমি যে স্কুলে আছি সেটা কিন্তু বাগানের ভিতরে। আমাদের স্কুলে একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে চা শ্রমিক সন্তানরা আছে, আবার সাধারণ ছাত্রছাত্রী আছে, আবার এখানে যারা বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের যারা পরিচালক বা যারা অফিসার, এদের সন্তান সন্ততিও এখানে পড়াশোনা করছে। অর্থাৎ একই সাথে পাশাপাশি একদম নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব শিক্ষার্থীরা এখানে পড়াশোনার সুযোগ পাচ্ছে। তো যেটা আমি বলছিলাম যে সরকার কিন্তু তাদের আন্তরিকতার কোনো ঘাটতি রাখে নাই। সারা দেশ জুড়ে কিন্তু ওই মানে সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু এখনো যেমন নেটওয়ার্ক সুবিধা, এটা তো সরকারের কাজ না। নেটওয়ার্ক সুবিধা হচ্ছে যারা মোবাইল কোম্পানিগুলো, এগুলা যদি তারা নেটওয়ার্কটা আরেকটু স্ট্রং করতে পারতো তাহলে ভালো হতো, তাহলে গ্রামগঞ্জে আনাচে কানাচে সব জায়গায় দেখতো। তা আমি যেটা বলছিলাম আগে, আমাদের মহাপরিচালক মহোদয়কে বলেছিলাম যে আমাদের 70% স্টুডেন্টই কিন্তু অনলাইন আওতার বাহিরে আছে কোনো না কোনো ভাবে। কেউ হয়তো ওই নেট পাচ্ছে না, কোথাও কারেন্ট নাই, কোথাও তাদের মোবাইল ডাটা কিনতে পারছে না, বা অনেক ধরনের সমস্যা। তো আমরা বলেছিলাম যে আমরা শ্রীমঙ্গল উপজেলা একটা কাজ করেছি, যে আমাদের স্থানীয় ডিশ কেবল, যেটা মৌলভীদের কেবল সিস্টেম, যেটা সেখানে আমরা ক্লাসগুলো সম্প্রচার করছি। কাজেই যে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, চা বাগান এলাকায়ও একজন শিক্ষার্থী সে মাত্র সারা মাসে 250 টাকা দিয়ে ডিশ টিভিতে, তারা বড় পর্দায় টিভিতে সেই ক্লাসগুলো দেখতে পাচ্ছে। আমাদের শিক্ষকরা কিন্তু এখন এক্সপার্ট হয়ে গেছেন, সারা দেশের শিক্ষকরা, এবং শিক্ষকদের ক্লাস দেখতে অনেক ভালো লাগে। ক্লাস সাধারণত 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অত্যন্ত উন্নত মানের ক্লাস, এটা ওই ডিজিটাল সুবিধা দিয়ে ক্লাস, এটা দেখতেও ভালো লাগে, ভিডিও মানে অ্যানিমেশন সহ এই ক্লাসগুলো হচ্ছে। যারা অত্যন্ত দক্ষ শিক্ষক এরা কিন্তু এই ক্লাসগুলো পরিচালনা করছে। এরপর দ্বিতীয় ক্লাস হচ্ছে সাধারণ ক্লাস, যেগুলা সারা মানে শিক্ষকরা ওই ভিডিও কন্টেন্ট তারা প্রশিক্ষণ নিয়ে তারা এই দক্ষতার সাথে ক্লাসগুলো করছে। আর তৃতীয় আরেক ধরনের ক্লাস আমরা করছি, সেটা হচ্ছে শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড ইউজ করে বা হোয়াইট বোর্ড ইউজ করে একদম অবিকল শ্রেণীকক্ষের পরিবেশ এনে এই ক্লাসগুলো আমরা করার চেষ্টা করছি। এগুলা কিন্তু দেখা যায় সাধারণ ছাত্রছাত্রীরা এদিকে তারা খুব বেশি আগ্রহী তারা। আর আরেকটা হচ্ছে যেমন আমি বলছিলাম যে মার্চ মাসের প্রথম দিকে আমরা কিছু ক্লাস করেছি, যেমন আমি ব্যক্তিগতভাবে কিছু ক্লাস করেছি, 15 মিনিটের ভিডিও, 20 মিনিটের ভিডিও। এমনকি যেহেতু আমি গণিতের শিক্ষক, আমি ছাত্রছাত্রীরা দেখি তারা বেশিক্ষণ ওই মানে মনোযোগ দিতে পারে না, এই জন্য তাদের জন্য আমি তৈরি করেছি 5 মিনিটস ম্যাথ ক্লাস। মানে 5 মিনিট সে একটু সময়ের জন্য অন্তত পক্ষে একটা অঙ্ক, একটা টপিকস, একটা কিছু বুঝতে পারে, এবং এটা দেখছি বেশ ভালো সাকসেসফুল হয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের ক্লাস আমরা কিন্তু অনলাইনে দক্ষতা অর্জন করার পরও কিন্তু
ছাত্রছাত্রীদেরকে 100% অনলাইনে আমরা সম্পৃক্ত করতে পারছি না। এই কাজটা কিন্তু সরকারকে করতে হবে, যেমন ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে বা যে চা বাগান এলাকাগুলোতে, সেখানে যদি একটা সরকারিভাবে প্রজেক্টর দিয়ে যদি একটা তাদেরকে ক্লাস দেখার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে হয়তো কিছুটা মানে এটা অগ্রগতি হবে। আর এখন কিন্তু সরকারকে এদিকে মনোযোগ দিতেই হবে, কারণ করোনা কিন্তু সহজে যাচ্ছে না। করোনা কিন্তু এখন যেমন আমাদের দেশে এই নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই 3 মাস পিক আওয়ার এখানে করোনা বৃদ্ধি পাবে, কারণ আমরা এমনিতেই এই সময় আমাদের সর্দি কাশি জ্বর এগুলা উপসর্গ থাকে, এর মধ্যে করোনার উপসর্গ আরো ভয়াবহ আকার ধারণ করবে। কাজেই বলা যায় যে সরকার কিন্তু এখন কিছু মানে অগ্রসর চিন্তা ভাবনা করে আগাইতে হবে। যেমন আমি একটা প্রস্তাব দিয়েছিলাম আমাদের মহাপরিচালক মহোদয়কে, উনি চেষ্টা করেছিলেন এটা বাস্তবায়ন করার জন্য, যে ওপেন বুক এক্সামিনেশন, ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষা বাসায় দেবে, আমরা প্রশ্ন পৌঁছায় দেব, আমরা উত্তরপত্র সংগ্রহ করব। আমি একটা যুক্তি দিয়েছিলাম যে এতে অন্ততপক্ষে শিক্ষার্থীরা একটা পাঠ পড়ার তাদের মানে সুযোগ হবে। ওই পরীক্ষা বাসায় দেবে তারা, কিন্তু পাঠ না পড়ে তারা উত্তর দিতে পারবে না, অন্ততপক্ষে আগের ক্লাসের জ্ঞানটুকু নিয়ে তারা পরবর্তী ক্লাসে যাবে। কিন্তু আসলে আমাদের যারা গবেষক যারা আছেন, যারা নীতি নির্ধারক, এরা তাদের মতো করে তারা গবেষণা করে, তারা অটো প্রমোশন বা অ্যাসাইনমেন্ট বা এই ধরনের তারা আমাদের উপর চাপিয়ে দেন। তো আমি আবারও ওইখানে বলেছিলাম ওই মিটিং এ, যে আমাদের মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করছি, আমাদের কাছ থেকে মানে অভিজ্ঞতা নিতে হবে, আমরা কি ধরনের সমস্যা ভোগ করতেছি, কি ধরনের সমস্যা ফেস করতেছি, এগুলা দেখে পরবর্তী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তো আমরা এগিয়ে যাচ্ছি, সরকারও যথেষ্ট আন্তরিক। আর আপনি যেটা বলছেন যে শিক্ষার্থীদের কি সহায়তা করলে আরেকটু ভালো হতে পারে, যেমন শিক্ষকদের সারা দেশে মাত্র 5% শিক্ষক সরকারি শিক্ষক, তারা যে সুবিধা ভোগ করতেছেন, 95% শিক্ষক কিন্তু সরকারি সুবিধা পাচ্ছে না। এদের যদি চাকরি জাতীয়করণ হয়ে যায়, আর যারা এমপিওভুক্ত হতে পারেন নাই শিক্ষক, এদেরকে যদি এমপিওভুক্ত করা যায়, তাহলে শিক্ষকরা আরেকটু অগ্রসর হবে। কারণ শিক্ষকরা যে টাকা বেতন পাচ্ছে, সেই টাকা দিয়ে তাদের পক্ষে একদম মনে প্রাণে ক্লাস করা সম্ভব হয় না, কারণ তাদের চিন্তা থাকে কিভাবে সংসারটা চালানোর জন্য বাকি সময়টুকু তারা ব্যয় করতে পারে। আগেকার দিনে শিক্ষকরা কিন্তু একদম 100% শিক্ষার দিকে মনোনিবেশ করায় এই শিক্ষা মানে বর্তমান শিক্ষার পর্যায়টা এতটুকু অগ্রসর হয়েছে। যদি এইটা করা হয়, আর শিক্ষার্থীদের যদি, যেমন সরকার তো এখন উপবৃত্তি দিচ্ছে, অনেক সহায়তা করছে, উপবৃত্তি যদি দিতে পারে, তাহলে এটা স্মার্টফোন আর কত টাকাই বা দাম, এই স্মার্টফোন দিয়ে প্রতিটা শিক্ষার্থীকে সহায়তা করা যেতে পারে, তাহলে কিন্তু অনলাইন ক্লাসটা কার্যকর হবে। এবং এটা যেহেতু দীর্ঘমেয়াদী হচ্ছে, সরকার তো এক সময় ট্যাব দেওয়ার চিন্তা করছিল শিক্ষার্থীদেরকে, তাহলে অন্তত পক্ষে ট্যাবটাও যদি দেয় যাতে তারা ক্লাসটা দেখতে পারে, তাহলে কিন্তু এটা আর একটু অগ্রসর হবে। এইটা মানে গত বছরে, আগের বছর কিন্তু ট্যাব দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল সরকারের, যে এই ট্যাবের মধ্যে বই থাকবে, পাঠ্যপুস্তক সবকিছু মানে আপলোড করা থাকবে। তাহলে এখন যদি এই ট্যাবটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা তাদের ক্লাসের বইটাও পেয়ে যাবে ইয়েতে, ওই মানে তাদের আপলোড করা বই পাবে, আর পাশাপাশি তারা ক্লাসগুলো করতে পারবে। এটাই হচ্ছে আমার আমার অভিমত। ধন্যবাদ স্যার, আপনি সুন্দরভাবে একদম মানে বিশ্লেষণ করে আমাদের উত্তরটি দিয়েছেন, যথাযথ উত্তর দিয়েছেন। স্যার আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমি পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হবে। আমি এ পর্যায়ে যাচ্ছি আমাদের শারমিন আফরোজা শাম্মী ম্যামের কাছে। শারমিন ম্যাম শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ম্যাডাম, আমরা তো শিক্ষার্থীদের জন্য আমরা মাঠ পর্যায়ে যারা কাজ করছি, আমরা শিক্ষক মন্ডলীগণ কার কথা চিন্তা করে? শিক্ষার্থীদের কথা চিন্তা করে। সেই শিক্ষার্থীরা আমরা যে অনলাইনে পাঠদান, আপনারা যে সব শিক্ষার্থী আমরা আমাদের ক্লাস দেখেন, আবার যারা দেখেন না, কিন্তু আমরা যারা দেখে না তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা পাঠদান দিচ্ছি না, আমরা দায়িত্ব পালন করছি। আর আমরা মনে করি আমাদের শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো দেখছেন। এখন শারমিন ম্যাম, আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের শিক্ষক মন্ডলীরা এত পরিশ্রম করছি আমরা মাঠ পর্যায়ে, আমার প্রশ্নটা হলো শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটুকু নিশ্চিত হচ্ছে বা আমরা করতে পারছি? আপনি কি মনে করেন শারমিন ম্যাম? শারমিন ম্যাম, হ্যালো শারমিন ম্যাম, কি আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যালো, হ্যালো ম্যাম, আমরা নেটওয়ার্কের সমস্যা শারমিন, ছিল। আচ্ছা ম্যাম, নেটের সমস্যা ছিল, নেটওয়ার্কের আমরা সমস্যা দেখতে ছিল। পাচ্ছি। জি ম্যাডাম, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নগুলা আপনি নেটের সমস্যা। প্রশ্নটা কি আমি আবার করব ম্যাম? জি ম্যাম, আমি শুনতে পাইনি আরেকবার। আমি আবারও করছি। ম্যাডাম, আমরা যারা এই যে শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা অনলাইনে প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি। আপনি শারমিন শারমিন আপনি অনেক ক্লাস নিচ্ছেন, কিন্তু কার জন্য নিচ্ছি? আমাদের শিক্ষার্থীর জন্য নিচ্ছি। আমার এখন প্রশ্ন হলো, শিক্ষার্থীদের অংশগ্রহণ কতটুকু নিশ্চিত হচ্ছে বা আমরা করতে পারছি? আপনি কি মনে করেন? ধন্যবাদ ম্যাম। আসলে বর্তমান পরিস্থিতিতে আমরা এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আমাদের অনলাইন ক্লাস ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমাদের শিক্ষার্থীদের ওদের শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য, পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অনলাইনের ছাড়া অনলাইন ক্লাস ছাড়া আর বিকল্প কোনো পথ আমাদের কাছে আপাতত খোলা নেই, কারণ ওদেরকে ক্লাসে নিয়ে এসে পড়ানোর মতন পরিস্থিতি এখন নেই। তো আমরা আমাদের অনলাইন ক্লাস চালাচ্ছি, এখানে কিন্তু আমরা 100% কিন্তু আমাদের সব শিক্ষার্থীরা যে আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছে এরকম কিন্তু নয়। কারণ অনেকের হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, অনেকের আমাদের যে ইলেকট্রিক ডিভাইস যার মাধ্যমে সে ক্লাসগুলো দেখতে পাবে, এখানে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো এখানে হচ্ছে যে আমরা ক্লাস নিচ্ছি, এখানে আমরা আশা করতে পারি যে আমাদের 50% স্টুডেন্টরা এই সুফলটা পাচ্ছে। তো আমাদের যে কলেজের যে একটা পেজ আছে, সেখানে যেহেতু আমাদের কলেজটা নতুন, তো আমরা হচ্ছে আমাদের হ্যালো, আমরা দেখতে পাচ্ছি আমাদের শারমিন ম্যাম নেটের প্রবলেমে আমাদের থেকে বিচ্ছেদ। জি ম্যাম, জি আপনি একটু জি সমস্যা। বলেন, জি জি কন্টিনিউ করেন। জি তো এখন আমরা আমাদের মতন আমাদের ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। তো এখানে অনলাইন ক্লাসে একটা সুবিধা হচ্ছে যে আমরা যখন ক্লাসগুলো নিচ্ছি, তো ওই ক্লাসটা কিন্তু রেকর্ডেড থাকছে। যে স্টুডেন্টরা ঠিক ওই মুহূর্তে ক্লাসটা দেখতে পাচ্ছে না, মিস হয়ে যাচ্ছে, ওরা কিন্তু পরবর্তীতে ওই রেকর্ডেড ক্লাসটা কিন্তু দেখে নিচ্ছে। তো আমরা আশা করব, এখানে আমরা আশা করতে পারি যে আমাদের শিক্ষার্থীরা একটু হলেও অনলাইন ক্লাসে সুফল পাচ্ছে। তো আমাদের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে স্টুডেন্টদেরকে অনলাইনের ক্লাসের কথা বলা আসলে আমাদের সম্ভব না, কারণ অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের অনেক শিক্ষার্থীরা আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমরা আমাদের মতন চালিয়ে যাচ্ছি, এবং আমরা আশা করব যে আমাদের শিক্ষার্থীরাও একদিন ইনশাআল্লাহ এই অনলাইন ক্লাসের সুফলটা পাবে। ধন্যবাদ। জি শারমিন আপা, ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নেটের প্রবলেমের কারণে আমাদের শারমিন আপার কথাটা হয়তো আমরা পুরোটাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছি না। আচ্ছা, তারপর আমি শারমিন আপাকে ধন্যবাদ জানাচ্ছি। শারমিন আপা, আমরা আবার আপনার সাথে সংযুক্ত হবো, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এ পর্যায়ে যাচ্ছি আমি আহাদ স্যারের কাছে, আমাদের প্রকৌশলী আহাদ স্যার। স্যার, অনলাইন জি ম্যাম ক্লাস, বলেন। জি অনলাইনে যে আমরা পাঠদান দিচ্ছি, আমাদের অনলাইনের পাঠগুলো যেমন শিক্ষার্থীদের কাছে আরো ফলপ্রসূ করার জন্য কি করা প্রয়োজন আপনি মনে করেন? ধন্যবাদ ম্যাম, ভালো একটা প্রশ্ন করছেন। তো আমাদের যেইটা হচ্ছে বিষয়, আমাদের তো এই সিচুয়েশনে অনলাইনে ক্লাস নিতে হবে, এছাড়া তো আমাদের আর কোনো ওয়ে নেই। যদি আমাদের কোনো অল্টারনেটিভ ওয়ে থাকতো তাহলে আমরা হয়তো অন্য উপায়ে ক্লাস নিতাম। আর এছাড়া তো আর অফলাইনে তো ক্লাস হবে না, যেহেতু আমাদের এই সিচুয়েশন অনেক কিছু ফেস করতে হচ্ছে। আমাদের গভর্নমেন্ট অলরেডি আমাদেরকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে এইভাবে ক্লাস নিতে হবে। তো আমি যেটা মনে করি, আমরা অনলাইনের পাশাপাশি যদি আমরা একটু নিজ থেকে মানে আমাদের ছাত্রছাত্রীর সাথে একটু যোগাযোগ করি, বা পার্সোনালি তাদের গার্জিয়ানকে একটু মানে অনলাইন
একটু উৎসাহিত করি, বা তারা একটু মানে যদি তারা নজরদারি করেন তাদের সন্তানদের। আমরা তো ক্লাস করাচ্ছি, কিন্তু আমরা তো আর বাসায় বাসায় গিয়ে দেখতে পারবো না। এত এত স্টুডেন্ট আর টিচারদের তো বাসায় গিয়ে দেখা হয়তো পসিবল হবে না। তো এটা বিশেষ করে ডিপেন্ডস করে ওদের গার্জিয়ানদের উপরে। ওরা কিভাবে প্রতিদিনের ক্লাসগুলা কি ঠিক মতো করতেছে, নাকি ওরা ওদের গার্জিয়ানের কাছ থেকে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যদি হয়তো দেখা যাবে ক্লাস না করে যদি অন্য কিছুর সাথে জড়িয়ে যায়। বিভিন্ন ধরনের অ্যাপস আছে বা বিভিন্ন ধরনের ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু আছে, আপনি ধরেন ফেসবুক, ইউটিউব। আর এইগুলা হয়তো এরা তো যদিও এরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তারপরও এরা কিন্তু ছোট। আমাদের মতো এদের কিন্তু এতটা মানে জ্ঞান বা বুদ্ধি নেই। তো আমি মনে করি প্রত্যেক গার্জিয়ান যদি আমাদের দেশের একটু পর্যবেক্ষণ করেন তাদের সন্তানরা কিভাবে কি করছে, বা প্রতিদিনের ক্লাসগুলা কি আয়ত্ত করতে পারতেছে আদৌ, তাহলে হয়তো আমাদের অনলাইনের ক্লাসগুলা আরো সুফল পাবে, বা আমরা ভালো একটা ফিডব্যাক পাবো। আর আদারওয়াইজ কিন্তু আমরা হয়তো ভালো কিছু আশা করতে পারি না, কারণ যদিও এটা অনলাইন ভিত্তিক ক্লাস, অনলাইনে হয়তো আমরা অফলাইনের মতো এতটা কিন্তু আমাদের আমাদের ছাত্রছাত্রীদেরকে দিতে পারতেছি না। তারপরেও আমরা যথাসম্ভব আমরা আমাদের বেস্টটা দিতে মানে চাইতেছি আমাদের ছাত্রছাত্রীদের, কিন্তু হয়তো সম্ভব হচ্ছে না। তারপরও আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু ওনারা তো নিতে হবে। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যেটা গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো, আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের বা আপনাদের সন্তানদের ভালো করে একটু নজরদারি করেন, ওনারা কি করতেছে বাসায় বসে, ঠিকমতো প্রতিদিনের ক্লাসগুলা কি বুঝতেছে বা পড়তেছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে, হয়তো যদি আপনার ছাত্র কিছু বা সন্তান কিছু বুঝতে না পারে, তাহলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যারা টিচার আছি, আমরা হয়তো আমাদের যথাসাধ্য চেষ্টা করব কিছু পার্সোনালি আপনাদের সন্তানদের উৎসাহিত করতে বা সাহায্য করতে। এটা আমাদের প্রতিটা শিক্ষকেরও এই মত থাকবে ইনশাল্লাহ, আমি মনে করি। তাহলে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আপনার সাথে যুক্ত করছি। জি বলেন। স্যার, এই যে বর্তমানে আমরা কিন্তু দেখেন কন্টেন্টের সাহায্যে, যে কন্টেন্টের মাধ্যমে, আপনি যেহেতু আইসিটি শিক্ষক, জি জি কন্টেন্টের সাহায্যে যারা কন্টেন্ট দিয়ে ক্লাস নিচ্ছে, অনেক অভিভাবকের যেমন মতামত আমি আমার কাছে ব্যক্তিগতভাবে এসেছে, বা যখন অভিভাবকরা আলোচনা করে তখন শুনি কন্টেন্টের ক্লাস থেকে বাস্তবে যে শিক্ষক মন্ডলীরা ক্লাস নিচ্ছে, হোয়াইট বোর্ড, শিক্ষার্থীর সাথে সরাসরি কথা, ওই ক্লাসের সাথে অভিভাবকরা মনে করেন কন্টেন্টের থেকে নাকি বাস্তবিক যে ক্লাস, এটার গুরুত্ব বেশি। আপনি আইসিটি শিক্ষক হিসেবে কি মনে করেন? আমি যেটা মনে করি, ওনারা হয়তো সেটা ভুল বলেননি। আমরা কিন্তু অনলাইনে কিন্তু দেখেন আমরা আমাদের বেস্টটাই দিচ্ছি, কিন্তু ওনারা হয়তো ঠিক মতো বুঝতেছেন না। এটারও একটা কারণ আছে। আপনি যদি চিন্তা করেন, দেখেন সরাসরি ক্লাস বা অফলাইনে ক্লাস যেটা আমরা বলি, হয়তো আমরা ব্ল্যাকবোর্ডে ওদের সরাসরি ক্লাস নিচ্ছি, তখন কিন্তু আমরা কিন্তু লং একটা ক্লাস নিচ্ছি, 1 আওয়ারের ক্লাস, বা ধরেন 40 মিনিটের একটা ক্লাস নিচ্ছি। তো এখানে আমরা বিস্তারিত ভাবে সবকিছু আলোচনা করতে পারতেছি। বা ওনারা যদি আমাদের ছাত্রছাত্রী যারা আছে তারা হয়তো কিছু কোনো টপিকস হয়তো বুঝতেছে না, তখন তারা আমাদেরকে এই কোয়েকশন গুলা রিপিট করতেছে যে স্যার এইটা বুঝি নাই, তখন হয়তো আমরা হয়তো ঠিক মতো ওদেরকে বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু আপনি যদি চিন্তা করেন, আমরা অনলাইনে কিন্তু আমাদের সেইটা হয়তো সম্ভব হচ্ছে না, কারণ অনলাইনে তো এতটা এগিয়ে যায়নি আমাদের দেশ এখনো তথ্য প্রযুক্তির দিকে, যে সরাসরি অনলাইনে। আর যদিও আমরা ক্লাস নিচ্ছি অনলাইনে, কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট আছে ইন্টারনেটের কারণে বা অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনের কারণে হয়তো ঠিকমতো ক্লাসগুলা দেখে নিতে পারতেছে না। তো একটা সুবিধা আছে, পরবর্তীতে হয়তো ক্লাসগুলা তারা দেখে নিতে পারতেছে। তো আমি যেটা মনে করি যে
আমাদের ছাত্রছাত্রীদেরকে তারা বা গার্জিয়ান যারা যেটা বলতেছেন যে অফলাইনে ক্লাস হলে হয়তো আরো ভালো হতো, এটা হয়তো তারা ভুল বলেননি। তারপরেও আমরা শিক্ষক যারা আছি আমরা কিন্তু আমাদের বেস্টটা দিচ্ছি। তো আশা করি আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে যদি মুক্তি পাই তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের ছাত্রীদের সাথে আমাদের অফলাইনে ক্লাস হবে, আমরাও আমাদের বেস্টটা দিব তাদেরকে, তারা হয়তো আমাদের ক্লাসগুলো উপভোগ করতে পারবে। কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনে তো তাদেরকেও একটু কনসিডার করে নিতে হবে এবং নিজেদের ভালোর জন্য হয়তো একটু কষ্ট করে নিতে হবে, সেইটাই। তো গার্জিয়ানরা একটু এটা বুঝতে হবে। আর এটা সকলের ভালো হবে, এই অনলাইনে ক্লাস যেটা হচ্ছে হয়তো অফলাইনের মতো হবে না, তারপরেও আমরা আমাদের বেস্টটা দিব। সকল শিক্ষকরাই চায় তাদের স্টুডেন্টরা ভালো করুক, তারাও একসময় ভালো রেজাল্ট করে বিশ্বর আমাদের মুখ উজ্জ্বল করুক, বা বিশ্বের ভালো ভালো প্রতিষ্ঠানে জব করুক বা ভালো পজিশনে যাক, সেটা সব শিক্ষকরাই চায়। তো আমরাও আমাদের বেস্টটা দিব ইনশাল্লাহ। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যার, আপনি সুন্দর জবাব দিয়েছেন। আপনি আমাদের সঙ্গেই থাকেন, আমি পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। এই পর্যায়ে আমি যাচ্ছি আমাদের জনাব সায়েক আহমদ স্যার। স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। স্যার আপনার কাছে আমি যাচ্ছি। স্যার আমরা তো যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা ছিল তখন তো আপনারা যারা শিক্ষা প্রদান আছেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আপনাদের অনেক দায়িত্ব, যেমন কয়েকদিন পর পর মা সমাবেশ বা অভিভাবক সমাবেশ করে থাকতেন শিক্ষার মান উন্নয়নের জন্য, লেখাপড়ার নিয়ে আলোচনা করতেন মা সমাবেশের মাধ্যমে, অভিভাবক সমাবেশের মাধ্যমে। এখন যেহেতু স্যার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এখন আমরা মাদেরকেও পাচ্ছি না, অভিভাবক সমাবেশ করতে পারছি না, মা সমাবেশ করতে পারছি না। তাহলে এখন আমার প্রশ্ন স্যার আপনার কাছে, লেখাপড়ার মান উন্নয়নে অভিভাবকের ভূমিকা সম্পর্কে আপনি কিছু বলুন স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে ওই যে নেটে কিছুটা সমস্যা করছে, তারপরে আমি বলছি। প্রথমে আমি একটা ওই উদাহরণ দিই। যেমন আমি শিক্ষকতা শুরু করেছি 1989-90 সালে কানিহাটি বহুমুখী হাই স্কুল দিয়ে। ওইখানে আমার একজন প্রিয় ছাত্র ছিল সাইফুল আলম। আমি দেখেছি সে অত্যন্ত দক্ষতার সাথে, সে সাংগঠনিক যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে সে ওই এলাকায় একটা কলেজ গড়ে তুলেছে। এবং আজকে যারা এখানে আলোচনায় যুক্ত হয়েছেন ওই কলেজেরই যারা প্রভাষক, আমার খুব ভালো লাগছে তাদের আলোচনা শুনে। আসলে এখন যে সময়টা, সেই সময়টা এমন যে আগে এক সময় ছিল যে প্রত্যন্ত অঞ্চল বলে একটা কথা ছিল, যে অনেক সময় প্রত্যন্ত অঞ্চলে লেখাপড়া ভালো হয় না বা ভালো শিক্ষা দান করা হয় না, এটা মনে করা হতো। কিন্তু এখন আমি মনে করি, যেমন এই যে পাইকপাড়া মেহাত কলেজ, সেটা একদম নতুন কলেজ, কিন্তু আমি যেটা দেখছি প্রথম থেকে আমি লক্ষ্য করছি এখানে তারা খুব সুন্দরভাবে তারা দক্ষতার সাথে তারা শিক্ষক নিয়োগ দিয়েছেন। প্রিন্সিপাল আমার সহকর্মী চিন্ময় দে, ওনাকে তারা প্রিন্সিপাল হিসাবে তারা নিয়োগ দিয়েছেন। মানে অত্যন্ত সুন্দরভাবে তারা চালিয়ে নিচ্ছেন। এবং কলেজটা শুরু হওয়ার আগেই পড়ে গেছে করোনাকালীন সমস্যায়। এখন অনলাইনে তাদেরকে ক্লাস শুরু করতে হচ্ছে। তারা এখনো কিন্তু মুখোমুখি ক্লাস করার সৌভাগ্য তাদের হচ্ছে না, কিন্তু তারা এই পরিস্থিতি তারা কিন্তু দক্ষ হয়ে গেছেন। তাই আমি মনে করি যে আগে এক সময় ঢাকায় বিকারুন্নেসা নন স্কুল বা আইডিয়াল স্কুল বা বড় বড় স্কুল, ক্যাডেট কলেজ, এগুলাতে ভালো ভালো ফলাফল করা হতো, কিন্তু এখন প্রত্যন্ত অঞ্চলেও ভালো ফলাফল করা হয়। করোনাকালীন সময়ে আমরা শিক্ষার মান উন্নয়নে আমরা যে প্রত্যেক সপ্তাহে, মাসে 2বার 1বার বসতাম, 3বার কখনো সপ্তাহে বসতাম, এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এখন আমরা ওই ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আমরা নির্ধারণ করি। আমরা অবশ্য যারা প্রতিষ্ঠান প্রধান, আমাদের স্কুলে প্রতিদিনই আসতে হয়। এই মার্চ থেকে একটা দিন আমরা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে, স্কুলে আসতে হয়, শিক্ষকদের সাথে যোগাযোগ করতে হয়, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়, অনেক কাজ এখনো চলছে। বেনিফিট ফর্ম পূরণের কাজ, নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের কাজ, এগুলো আমরা করছি রেগুলার স্কুলে এসে। শিক্ষকরা আগে যখন সরাসরি সশরীরে উপস্থিত থাকতেন তখন কিন্তু একটা আলাদা ওই উদ্দীপনা কাজ করে, কিন্তু ওই যে ভার্চুয়ালি যেটা, ওইটা সব সময় ওইভাবে হয় না। তারপরও এখন আমাদের পরিস্থিতির কারণে আমরা ভার্চুয়ালি ক্লাসে, আমরা যেভাবে হোক, ফেসবুকে হোক বা জুম ক্লাসে হোক বা যে কোনো ভাবে হোক, আমরা এখন সম্পৃক্ত থাকতে হবে। এখন জুম যে ক্লাসটা,
ওই ক্লাসটা যদি শিক্ষার্থীদের হাতে যদি স্মার্টফোন থাকতো যথেষ্ট পরিমাণে, তাহলে আমরা জুম ক্লাসের আয়োজন করে এদের সরাসরি তারা প্রশ্ন করতে পারতো, যেটা ওই আহাদ সাহেব বলছেন যে সরাসরি প্রশ্ন করলে, তাৎক্ষণিক প্রশ্ন না করলে কিন্তু শিক্ষার্থী আর পরে ভুলে যায় যে কি সমস্যা। তাৎক্ষণিক প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, তাহলে সেটা ওই জুম বা এখন নতুন নতুন যে অ্যাপস গুলা তৈরি হচ্ছে, সেই অ্যাপস গুলাতে শিক্ষকদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়। যেমন আজকে যে এই যে যে প্রোগ্রামে আমি এড হয়েছি, যে অ্যাপসে এড হয়েছি, এটা আমি প্রথম ঢুকলাম। এর আগে জুম জুম যে অ্যাপসে আমরা কাজ করেছি, ওই প্রয়োজনের তাগিদে আমরা অনেক সময় দক্ষতা অর্জন করতে হয়। তা আমরা শিক্ষকরা যেহেতু সবার আগে দক্ষতা অর্জন করতে হয়, আমি দেখছি সারা দেশের শিক্ষকরা এ ব্যাপারে এগিয়ে এসেছেন, সবাই দক্ষতার স্বাক্ষর রাখছেন। এক একজনের ক্লাস এখন এমন সুন্দর ক্লাস হয় যে একটা ক্লাস দেখতে বসলে পুরো ক্লাসটা দেখতে হয়। এটা আরেকটা পজিটিভ সাইড আছে। যেমন যারা শিক্ষকতায় ওই ক্লাসে যারা ওই যেমন মানসম্মত ক্লাস যারা অনেক সময় ঠিক মতো অর্জন করতে পারেন নাই বা ওইরকম মানে দক্ষতা অর্জন করতে পারেন নাই, এখন কিন্তু তারা অনলাইনে ক্লাসগুলো দেখে তারা নিজেদেরকে সংশোধন করে নিচ্ছেন। আমি আমার স্কুলে যতজন শিক্ষক আছেন সবাই কিন্তু অনলাইন ক্লাসে এখন দক্ষ হয়ে গেছেন। যিনি আগে একসময় বলতেন যে আমি এটা কিভাবে জানি না, আমি ওই মোবাইল কিভাবে স্মার্টফোন ইউজ করবো কিভাবে জানি না, উনি এখন দেখা যায় সবচেয়ে ভালো ক্লাস করছেন। তা আমার মনে হয় সরকার যেটা করছে, মানে যে সুবিধাটা দিয়েছেন, আমরা অনেকটা এগিয়ে গেছি। এবং আমরা যদি এখন একটা, যেমন সরকারের মধ্যে সমস্যা আছে। সমস্যা কি? সরকারের বিভিন্ন বিভাগের সমন্বয়হীনতা আছে। তারা এইচএসসি পরীক্ষা, অটো প্রমোশন, এটা সিদ্ধান্ত দেওয়ার জন্য 6টা মাস তারা সময় নষ্ট করে ফেলবে। মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হয় না। আমাদের যিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর প্রফেসর সৈয়দ গোলাম ফারুক, উনি কিন্তু তাৎক্ষণিক কিছু চিন্তা ভাবনা করে কাজ করেন। উনি দেখেছি ওই যে যখন মার্চ মাসে এইরকম সমস্যা ছিল, উনি তাৎক্ষণিক ভাবে সংসদ টিভিতে ক্লাস দেওয়ার ব্যবস্থা করেছেন, তাৎক্ষণিক ভাবে শিক্ষকদেরকে নিয়ে ক্লাস রেকর্ডিং করিয়েছেন। তো এই ধরনের কিছু দরকার আমাদের। এখন সামনে বার্ষিক পরীক্ষা কিভাবে হবে এটা দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এখন অ্যাসাইনমেন্ট অনেকে বুঝতে পারতেছে না অ্যাসাইনমেন্টটা কি ধরনের হবে, অথচ আবার বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই যে নতুন একটা পদ্ধতি, হয়তো মানে অভিভাবকরা বা শিক্ষার্থীরা এতে অভ্যস্ত না। নতুন পদ্ধতি কার্যকর করতে হলেও তো কিছু অভিভাবকদেরকে জানাইতে হবে, শিক্ষার্থীরা বুঝতে হবে, আর তার আগে শিক্ষকরা বুঝতে হবে। এই ধরনের কাজ তারা তাৎক্ষণিকভাবে আগে ভাগে তারা নির্ধারণ করা উচিত। যেমন বার্ষিক পরীক্ষা হয়ে গেল, এখন জানুয়ারিতে আবার ভর্তি কার্যক্রম শুরু হবে। কিভাবে শুরু হবে, কিভাবে ক্লাস শুরু হবে, কিভাবে এই যে প্রথম দিকে ক্লাস যেহেতু নতুন ক্লাসে ছাত্রছাত্রীরা যাবে, কিভাবে সায়েন্স গ্রুপ নির্ধারণ হবে, কিভাবে কমার্স গ্রুপ নির্ধারণ হবে, এই সিদ্ধান্তগুলা তারা তাৎক্ষণিকভাবে এখনই তারা নেওয়া উচিত। না হলে দেখা যায় যখন সময় চলে আসে তখন একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্য দিয়ে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আমি আশা করি যে আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা দ্রুত এইসব মানে বর্তমান পরিস্থিতির আলোকে, তারা অভিজ্ঞতার আলোকে তারা এটা নিয়ে বসবেন এবং আমাদেরকে সঠিক নির্দেশনা দেবেন। আমরা যেন ওই একটা ইয়ের মধ্যে না থাকি, মানে সিদ্ধান্তহীনতায় না থাকি। যেমন স্কুলে একটা অর্ডার আসলো যে শিক্ষকরা আসতে হবে, আবার আসলো কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। আরেকটা অর্ডার আসলো যে উপজেলা নির্বাহী অফিসার করোনাকালীন সময়ে যে পদক্ষেপ নেবেন তাতে শিক্ষকদের সহায়তা করতে হবে। আবার আসলো যে শিক্ষকরা করোনাকালীন সময় মানে সামাজিক কাজে লিপ্ত থাকবেন। আবার অর্ডার আসলো যে স্কুলের অফিস খোলা থাকবে। তারপর আসলো আবার যে সংশ্লিষ্ট শিক্ষক উপস্থিত না পেলে সেটা রিপোর্ট করা হবে। আবার স্পষ্টীকরণ আরেকটা দেওয়া হলো যে সব শিক্ষক স্কুলে উপস্থিত থাকতে হবে না, আবার অনলাইন ক্লাস করতে হবে। অনলাইন ক্লাস করতে হলে আবার স্কুলে আসা লাগবে কি লাগবে না সেটা নিয়েও আবার দ্বিধাদ্বন্দ্ব আছে। এই ধরনের কিছু এমন কিছু সিদ্ধান্ত আছে যেগুলোর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আমরা সিদ্ধান্তহীনতায় পড়ে যাই, এতে কিন্তু শিক্ষা ব্যবস্থায় ক্ষতি হচ্ছে। তা আমরা মনে করি যে সরকার যদি এসব ব্যাপারে এগিয়ে আসেন তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে। যদি প্রত্যন্ত অঞ্চলে আহাদ কলেজ যদি চলতে পারে, নতুন কলেজ, তাহলে যারা বড় বড় কলেজ স্কুল আছে এগুলো আরো ভালোভাবে চলতে পারবে। শুধুমাত্র দরকার আমাদেরকে মানে সুন্দর একটা দিক নির্দেশনা, সেটা দরকার। সেটা হলে আমরা সব দিক দিয়ে আমরা অগ্রসর হতে পারবো, আমরা অ্যাডজাস্ট হতে পারবো। অনলাইন ক্লাস হোক বা ভার্চুয়াল ক্লাস হোক, যেভাবে হোক আমরা কিন্তু সম্পৃক্ত হতে পারবো।
ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনি সুন্দর যুক্তিসঙ্গত উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমি এই পর্যায়ে যাচ্ছি আমাদের শারমিন ম্যামের কাছে। শারমিন ম্যাম, আপনার কাছে আমার জি শেষ ম্যাম। প্রশ্ন। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, একজন অনলাইন শিক্ষা ফাইটার হিসাবে সকল সহকর্মীর পক্ষ থেকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি কি চাইবেন? শারমিন ম্যাম। ধন্যবাদ ম্যাম। আসলে আমি আমার কলেজের পরিপ্রেক্ষিতে বলছি যে যেহেতু আমাদের কলেজটা নতুন, তো সেই ক্ষেত্রে আমরা যখন অনলাইন ক্লাস নিচ্ছি, তো এখানে হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন আমাদের কলেজের সাথে সংশ্লিষ্ট, ওনারা যথেষ্ট আমাদেরকে সাহায্য করছেন, সহযোগিতা করছেন। But আমি যখন প্রথম অনলাইন ক্লাসে যাই, তখন আমি আসলে এতটাও আশা করিনি যে ওনারা আমাদেরকে এতটা সাহায্য করবেন। তো ওনারা যথেষ্ট ওনাদের দিক থেকে আমাদেরকে সাহায্য করছেন। তো আমাদের ব্যক্তিগতভাবে এবং আমি বলছি যে আমাদের তেমন কোনো মানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তেমন কোনো চাহিদা নেই, কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষকরা যারা আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, তাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন যারা একটু মানে আমাদের ইলেকট্রিক যে ডিভাইস স্মার্টফোন যেগুলো আছে, সেগুলো চালাতে একটু কষ্ট হচ্ছে, বা ক্লাসগুলো রেকর্ডিং করতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো তাদেরকে বলবো, যারা দক্ষ শিক্ষক আছেন এই আমাদের শিক্ষক মন্ডলীদের মধ্যে, তো তারা একটু সহযোগিতা করবেন। যারা আমাদের এই যে স্মার্টফোন বা যে কোনো কিছু ক্লাস করতে সমস্যা হচ্ছে তাদের, তো যারা সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদেরকে যাতে আমরা পিছনে না ফেলি, তাদেরকে আমরা আমাদের সাথে নিয়ে এসে, যারা আমরা একটু দক্ষ আছি তাদের সাথে আমরা তাদেরকে নিয়ে এসে তাদেরকেও আমাদের ক্লাস করাতে উৎসাহ দিব, তাদেরকেও আমাদের সাথে রাখবো। তো এই দিকটা আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে রাখতে হবে, যে কারা একটু পিছিয়ে যাচ্ছেন বা অনলাইনে এভাবে ক্যামেরার সামনে এসে ক্লাস নিতে একটু সংকোচ বোধ করছেন। তো ওনাদেরকে একটু নজর দিয়ে রাখতে হবে যে কোন শিক্ষকরা এরকম করছেন, তাদেরকে আমরা সবসময় সাহায্য করব, তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা এই যে করোনাকালীন সময় যে আমাদের যে সমস্যাগুলা, যে শিক্ষাক্ষেত্রে যে সমস্যা, এই সমস্যাটা কাটিয়ে উঠবো। তো এটাই হচ্ছে যে যারা অনলাইন ক্লাস নিতে সমস্যা হচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করব, সেটা যে কোনো ভাবে হোক। একটা স্মার্টফোন হয়তো ওনার কাছে নেই, বা আমি আমারটা দিয়ে বললাম যে আপনি ক্লাস নেন, সমস্যা নেই। তো এইভাবে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আমাদেরকে সাহায্য করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসটা চালিয়ে যাব, এবং এরকম একটা কঠিন মুহূর্তে আমরা আমাদের শিক্ষার্থীদের যাতে তাদের শিক্ষাক্ষেত্রে পড়াশোনায় কোনো ধরনের সমস্যা না হয়, আমরা সেভাবে আমাদের ক্লাসটা চালিয়ে নিব। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ, ধন্যবাদ শারমিন ম্যাম, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সঙ্গে থাকেন। আমি এখন যাচ্ছি আমাদের প্রকৌশলী আহাদ স্যার। স্যার, আপনার কাছে কিন্তু আমার এটা শেষ প্রশ্ন স্যার। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের সঙ্গে শিক্ষাআলো.com-এ আমাদের কমেন্টস লিখে আমাদের সঙ্গে আছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, কমেন্টস লিখছেন, আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। আমিও আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দর্শক শ্রোতা যদি একটি অনুষ্ঠানের মূল অংশ, আপনারা যদি আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকেন, আমাদের এই অনুষ্ঠানগুলো ইনশাল্লাহ আশা করি ফলপ্রসূ হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। জি আচ্ছা, জি ম্যাম আচ্ছা, বলেন। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন হলো, এই যে 2021 সালে শিক্ষার্থীদের নিয়ে আপনাদের ভাবনা কি? যারা এখন ধরেন দ্বিতীয় বর্ষে আছে, তারা কিন্তু দ্বিতীয় বর্ষের ক্লাসগুলো করতে পারে নাই, তাদের মূল্যায়ন আপনারা কিভাবে করবেন স্যার? দেখেন স্যার, ম্যাম, সংক্ষিপ্ত আকারে, ভালো সংক্ষিপ্ত ভালো করে। ভালো একটা ভালো একটা প্রশ্ন করেছেন। দেখেন, আমরা হয়তো এত ক্ষুদ্র মানুষ, আমাদের উপরে হয়তো সে আমাদের উপরে আমাদের শিক্ষামন্ত্রী বা ভালো জ্ঞানী বা প্রফেসর বা শিক্ষকরা আছেন, তারা হয়তো আমাদের চেয়ে ভালো কিছু বলতে পারবেন। তো আমি এইটুকু বলবো, আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে আমি দুটি কথাই বলবো। তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও। তো সেইটা হয়তো তোমাদের যদি এখন কাজে না লাগে, তোমাদের ফিউচারে কিন্তু অনেক কাজে লাগবে। আর পরবর্তীতে দেখা যাক আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, যেমন আমাদের গভর্নমেন্ট বা আমাদের মাননীয়
শিক্ষামন্ত্রী আছেন, ওনারা হয়তো যেটা ভালো মনে করবেন, তারা হয়তো ভালো একটা সিদ্ধান্ত নেবেন। হয়তো তারা যেটা নেবেন হয়তো ভালো একটা সিদ্ধান্ত নেবেন। তারা কখনো চাইবেন না আমাদের দেশের, আমাদের ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ুক উন্নত দেশের থেকে। তো আমি তাদের সিদ্ধান্তের উপরেই অচল থাকবো, এবং আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, সেটা হয়তো তোমাদের ভবিষ্যৎ জীবনে অনেকটা কাজে আসবে। এটা বলে এটা বলো আমি আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমি এখন যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান শিক্ষক, বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শায়েখ আহমদ স্যার। স্যার, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, স্যার আমরা চলে এসেছি। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, স্যার। আমাদের এই যে অনলাইনে যারা অনলাইন ফাইটার, শিক্ষার যুদ্ধ আমরা যাদেরকে বলছি, যারা এই করোনাকালীন সময় নিজে ভয় না পেয়ে ঘরের ভিতর লুকিয়ে না থেকে জাতির উদ্দেশ্যে, শিক্ষার্থীর জন্য, শিক্ষার্থীর লেখাপড়া ঘাটতির কথা চিন্তা করে তারা ঝাঁপিয়ে পড়েছে, ওইসব শিক্ষা যোদ্ধাদের আপনি কি পরামর্শ দিবেন? বা শিক্ষা যোদ্ধাদের কোনো সম্মাননা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনি চাইবেন? আর আরেকটা প্রশ্ন একসাথে রাখছি স্যার, আপনার স্নেহের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু উপদেশমূলক কথা শুনতে চাচ্ছি স্যার। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে স্মরণ করছি এই করোনাকালীন সময়ে অনেক শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন শুধুমাত্র শিক্ষা কাজে নিয়োজিত থাকার জন্য। অনেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন, আমি তাদেরকে স্মরণ করছি, কারণ তারা শুধুমাত্র শিক্ষার আলো বিস্তারের জন্য কেউ কেউ মৃত্যুকে বেছে নিয়েছেন, কেউ অসুস্থ হয়েছেন, কেউ লড়াই করেছেন, কেউ লড়াই করে সুস্থ হয়ে গেছেন। আমি আরেকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করছি যে এই পাইকপাড়া কলেজ যেটা হয়েছে, সেখানে একটা স্কুল আছে কানিহাটি বহুমুখী হাই স্কুল, সেখানে একজন অত্যন্ত প্রবীণ প্রধান শিক্ষক এখনো কিন্তু আছেন। এখনো প্রায় 80 বছরের উপরে ওনার বয়স, মোহাম্মদ খুরশেদুল্লাহ সাহেব। ওনাকে আমি স্মরণ করছি। উনি একটা প্রত্যন্ত অঞ্চলে একটা অত্যন্ত সুন্দর একটা স্কুল গড়ে তুলেছিলেন। এদের কিন্তু সামনে যারা পাশাপাশি নিয়ে আসেন, তারা কিন্তু জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন। এখন আধুনিক যে ডিজিটাল যে সময়, এদের কিন্তু অভিজ্ঞতাটা আমরা সহজেই শেয়ার করতে পারি। তারা আগের সময়ে যে মানে কঠিন পরিস্থিতি তারা ফেস করে তারা রেজাল্ট ভালো করেছেন, স্কুলকে এগিয়ে নিয়ে গেছেন, তাদেরও আমরা অভিজ্ঞতা শেয়ার করা দরকার আমি মনে করি। এটা আমাদের কিন্তু শুধু ডিজিটালের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের অ্যানালগ সিস্টেম, আগের সিস্টেমের প্রচলিত সিস্টেমও কিন্তু কিছু অনুসরণ করতে হবে। তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি আসলে প্রস্তুত ছিলাম না। আমার ছাত্র সাইফুল আলম, সে গতকালকে আমার সাথে যোগাযোগ করেছে, এবং আজকে আমি সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্যবাদ করছি। কারণ এই ধরনের উদ্যোগ বারবার নেওয়া দরকার। এই ধরনের উদ্যোগ শিক্ষকরা দেখা দরকার, শিক্ষার্থীরা দেখা দরকার, অভিভাবকরা দেখা দরকার। তাহলে কিন্তু কিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, আমরা কিন্তু পারস্পরিক শেয়ার করতে পারবো। আমরা এখন যে সময়টা, এই সময় আমরা মনে করি যে নতুন কলেজ পুরাতন কলেজ, নতুন স্কুল পুরাতন স্কুল, ভালো স্কুল মন্দ স্কুল, এটা কোনো ব্যাপার না। এখন কিন্তু গ্রামে বসেও একজন শিক্ষক দক্ষতার সাথে ক্লাস করতে পারেন। গ্রামে বসেও একজন শিক্ষার্থী অত্যন্ত ভালো ফলাফল অর্জন করতে সক্ষম। যদি এই পদ্ধতি আমাদের গ্রামগঞ্জে যখন চলে এসেছে মেধার বিকাশ ঘটাতে, আমরা কেন সেটা লুফে নেব না? আমাদের শিক্ষার্থীরা এখন ভার্চুয়াল জগতে তারা অভ্যস্ত, তারা কিন্তু ক্লাস দেখার ব্যাপারে আগ্রহী না, ভার্চুয়াল অনেক কিছুতে তারা অভ্যস্ত। আমাদের বাসায় সিরিয়াল দেখা হয়, অভিভাবকরা সিরিয়াল দেখেন, পাশাপাশি শিক্ষার্থীরা এটা দেখে তাদের মনের মধ্যে কিছু বিকৃতি চলে আসছে। দুঃখিত প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অতিথি আমাদের নেটের কারণে বিচ্ছিন্ন হয়েছেন। আমরা যদি আমাদের অতিথি আবার আমাদের সাথে যুক্ত হন, আমরা আবার কথা শুনবো। এই পর্যায়ে আমি যাচ্ছি শারমিন আপার কাছে। শারমিন আপা, আমাদের আজকের অনুষ্ঠান আপনার কেমন লেগেছে?
সংক্ষিপ্ত অনেক ভাবে মনের কথা প্রকাশ করো আমাদের অনেক শিক্ষার ভালো আলো ডট লেগেছে কম। যে অনেক ভালো লেগেছে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যে আমরা আমাদের অনুভূতি, আমরা যে শিক্ষকরা আছি, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, অনেক সুবিধা অসুবিধা, আমাদের যে অনুভূতি গুলা আমাদের তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য আমি শিক্ষার আলো ডট কম কে এবং আপনাকে খুবই আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আর শিক্ষার আলো ডট কম এর পক্ষে বা আমাদের শিক্ষার্থীর উদ্দেশ্যে, অভিভাবকের উদ্দেশ্যে একটু কিছু বলুন। বর্তমান পরিস্থিতিতে আমাদের এখন ক্লাসে গিয়ে বা স্টুডেন্টদের পড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, তো ম্যাম উনি যে পদক্ষেপটা নিয়েছেন অনলাইনে ক্লাস, এটাকে আমি প্রথমে সাধুবাদ জানাচ্ছি। তো আমরা ক্লাস নিচ্ছি এবং আমরা যখন ক্লাস নিব সেই সময় আমরা স্টুডেন্টদের কাছে গিয়ে দেখতে পারবো না যে ওরা আসলে কি আমাদের এই অনলাইন ক্লাসটা করছে কি করছে না। সেই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে অভিভাবক। ওনাদের দেখতে হবে যে ওনাদের বাচ্চা, ওনাদের ছেলে মেয়ে যখন স্মার্টফোনটা অনলাইনে ক্লাসের কথা বলে নিচ্ছে, ওরা কি আদৌ অনলাইন ক্লাস করছে বা অনলাইন ক্লাসের নাম দিয়ে ওরা অন্য কিছু করছে কিনা, এদিক থেকে অভিভাবককে নজর রাখতে হবে। আমরা শিক্ষকরা এবং অভিভাবকরা যদি সমন্বয়ে যৌথভাবে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ এই অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের আমরা শিক্ষা ক্ষেত্রে ওরা আর পিছিয়ে থাকবে না, তাদেরকে আমরা সাহায্য করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ শারমিন ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে যাচ্ছি আমাদের প্রকৌশলী আহাদ স্যার। আচ্ছা, আমাদের জি আজকে ম্যাম বলেন। আমাদের আজকের শিক্ষার আলো ডট কম অনুষ্ঠানটি আপনার কেমন লেগেছে? আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনি সংক্ষিপ্ত ভাবে মনের কথা প্রকাশ করুন। ধন্যবাদ ম্যাম। আসলে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যে আমাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, আমাদের এই মনের অনেক কথা হয়তো জমানো ছিল, হয়তো আমরা শেয়ার করার মতো কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাইনি। তো আজকে এই শিক্ষার আলো ডট কম অনলাইনের এই কার্যক্রমের বা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এখানে আসতে পেরে অনেক উপকৃত হয়েছি, বা আমাদের মনের সব জমানো সব কথাগুলা শেয়ার করতে পারছি আপনাদের সাথে। তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই শিক্ষার আলো ডট কম কে অনেক ধন্যবাদ জানাই, এবং আপনাকেও ম্যাম অনেক ধন্যবাদ জানাই যে আপনার সাথে কথা বলে অনেক কিছু শেয়ার করতে পারছি, আর এই প্ল্যাটফর্মে আসতে পেরে নিজেকে অনেক উপকৃত মনে করছি। তো আমি মনে করি শিক্ষার আলো ডট কম যে উদ্যোগটা নিছে, এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। এইটা নেওয়ার ফলে হয়তো আমরা শিক্ষকরা এখানে এসে হয়তো আমাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারতেছি, বা আমাদের স্টুডেন্টরা বা গার্জিয়ান যারা আছে তারা হয়তো দেখে এগুলা হয়তো তারা উপকৃত বা ফল পাচ্ছেন। তো আমি এই শিক্ষা আলো ডট কম এর আরো সামনের দিকে হয়তো এগিয়ে যাবে এই প্রত্যাশায় আমার আজকের ক্লাসের এখানে ইয়ে করছি। বা আর আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুটি কথা, তোমরা সবাই মন দিয়ে আমরা শিক্ষকরা অনলাইনে যে ক্লাসগুলা নিচ্ছি সেগুলা বাসায় অবস্থান করে ভালো করে এই ক্লাসগুলা পড়বা, আয়ত্ত করবা এবং বাসায় অবস্থান করবা। আর গার্জিয়ানদেরকে বলবো আপনারা আপনারা ঠিক আমাদের মতো প্রিয় দর্শক শ্রোতা, দুঃখিত পর্যালোচনা করবেন আপনার সন্তানরা কি করছে। আহ, তো ম্যাম আপনাকে ধন্যবাদ, শিক্ষা ডট কম কে ধন্যবাদ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ আহাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন। আমি এ পর্যায়ে যাচ্ছি আমাদের জনাব সায়েক আহমদ স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি আপনার নেটের অনেক সমস্যার কারণে আপনি আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। স্যার, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন না, আমাদের অনুষ্ঠান আজ আপনাদের কেমন লেগেছে? শিক্ষার আলো ডট কম এর আজকের আয়োজনটা কেমন লেগেছে? শিক্ষা নিয়ে আমরা কথা বলেছি, শিক্ষার্থীদের কথা বলেছি, মানসম্মত শিক্ষা নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান অনেক আলোচনা, ফলপ্রসূ একটা আলোচনা করেছি। এখন শিক্ষার আলো ডট কম আপনার অনুষ্ঠানে এসে আপনার কেমন লেগেছে? আপনার সংক্ষিপ্ত আকারে মনের কথা প্রকাশ করুন স্যার। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার আলো অনলাইন সিরিজের নির্বাহী সম্পাদক মারুফ কামাল সোহেল। উনি যথেষ্ট সহায়তা করেছেন। আমার প্রাক্তন প্রিয় ছাত্র সৈফুল আলম,
যে অত্যন্ত আন্তরিকভাবে এটা সাফল্য কামনা করছে এবং যেটা সফল হয় সেজন্য সে পরিশ্রম করে যাচ্ছে। তো আমি মানে সম্ভবত আজকে ওই যে সাবমেরিন কেবলে কাজ চলছে, এই কারণে নেটটা সমস্যা হচ্ছে বিভিন্ন সময় সারা দেশেই। তা আমি এখন অনলাইন ক্লাসে একটা নতুন বিষয় সংযুক্ত করতে চাচ্ছি। অনলাইন ক্লাসে শুধু শিক্ষকরা ক্লাস করেই যাচ্ছেন একটা না, শিক্ষার্থীদের কাছে কিন্তু এখন এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন অনলাইন ক্লাসটা সামনে শিক্ষার্থীদেরকে দু একজনকে সম্পৃক্ত করে তারা দুইটা প্রশ্ন করবে, তাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষক উত্তর দিয়ে যাবেন। এই ধরনের ক্লাস হলে মনে হয় আরেকটু এফেক্টেড হবে ক্লাসগুলো। কারণ এটা ওই আমি যেহেতু প্রথম থেকে মার্চ মাস থেকে অনলাইন ক্লাসে জড়িত আছি, আমি অনেক ভিডিও ক্লাস মানে তৈরি করেছি, অনেক ভিডিও ক্লিপ। তো এফেক্টিভ ক্লাস করতে হলে শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করা ছাড়া কোনো উপায় নাই। শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করলে তারা আগ্রহী হয়ে উঠবে। তারা কোন প্রশ্ন জানতে চাচ্ছে আমরা শিক্ষকরা কিন্তু তা বুঝতে পারছি না। আমাদের কাছে যেটা সহজ মনে হচ্ছে তাদের কাছে সেটা কঠিন মনে হতে পারে। তো কাজেই অনলাইন ক্লাসে অবশ্যই একজন দুইজন একজন ভালো শিক্ষার্থী একজন দুর্বল শিক্ষার্থীকে অবশ্যই সম্পৃক্ত করে সামনের ক্লাসগুলা করলে মনে হয় একটা টার্নিং পয়েন্টে যাবে, আমাদের ক্লাসগুলা অন্যদিকে ধাবিত হবে এবং আমরা মনে হয় শিক্ষার্থীদের আরো কাছাকাছি বুঝতে পারবো। তো আমি শিক্ষার আলো যে নিউজ যে নিউজের মাধ্যমে যে আজকের যে প্রোগ্রামটা আমার অত্যন্ত ভালো লেগেছে। আমার ওই যে ভালো লাগছে আরো যে প্রায় 32 বছর পর আমার যে প্রথম যে কর্মস্থল ছিল সেখানে যে নতুন কলেজ হয়েছে সেখানে শিক্ষকদের সাথে আমি সম্পৃক্ত হতে করে খুব ভালো লাগছে। ভালো লাগছে আমার ছাত্র সাইফুল আলম, অনেকদিন পর তাকে দেখেছি। আমি ঘুরে আসবো সেই এলাকা, সামনে অনেকবার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া সম্ভব হয় নাই, করোনা কারণের সময় যাব ইনশাল্লাহ। তো আমি আরো মনে করি যে এটা যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন, যদি শিক্ষার্থীরা এটা দেখে, যদি অভিভাবকরা এটা দেখে, যদি শিক্ষকরা এটা দেখেন, তাহলে কিন্তু এটা আরো অনেক দূর আমাদেরকে নিয়ে যাবে। তো ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা তিনজনকে। আপনাদের যুক্তিসঙ্গত আলোচনা করেছেন আমাদের শিক্ষাআলো.com আজকের অনুষ্ঠানে। আমি পরিশেষে বলতে চাই, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন, শিক্ষার কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন, আর পরামর্শ দিয়েছেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন স্যার। আপনাদের তিনজনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার.com এর পেজের পক্ষ থেকে। স্যার অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শিক্ষার.com অনুষ্ঠানে, আমাদের সঙ্গে লাইক কমেন্টস দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উদ্দেশ্যে আরো বলছি, এই শিক্ষার.com অনুষ্ঠানটি, এখানে শিক্ষার কথা, শিক্ষার মান উন্নয়নের কথা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন লাইক এবং কমেন্টস এর মাধ্যমে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা চোখ রাখুন শিক্ষার.com পেজে। আমরা যে কোনো সময় যে কোনো জেলার গুণী শিক্ষক কর্মকর্তা নিয়ে আপনাদের শিক্ষার.com পেজে হাজির হয়ে যাব। সে পর্যন্ত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সরকারি নিয়ম কানুন মেনে চলুন, আর আমাদের শিক্ষার.com এ সবসময় পেজ রাখুন। সে আশায় আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।